আমি শিওর নিহাল জিসানকে আমার বিষয়ে কিছুই বলেনি, কিন্তু কেন, কি চলছে ওর মনে? আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নতুন ফোন দিয়ে আসছে না তো? মনে হাজারটা প্রশ্ন এসে বীজ রোপণ করে। পানির পিপাসায় গলা শুকানো মরুভূমির মতো হয়ে আছে। কান্নার ফলে আরও বেশি পানি পিপাসা পেয়েছে। টেবিলের উপর তাকাতেই জগ খালি দেখতে পায়। এখন আরও বিরক্ত লাগছে। হেঁটে যেতে ইচ্ছে করছে না নিচে। তারপর পিপাসায় কাতর গলা তো ভেজাতেই হবে। গায়ে শাল পেঁচিয়ে জগ রেখেই গেট খুলে বাইরে এলো। আশেপাশে তাকিয়ে বোঝে জিসান আর আন্টি ঘুমিয়ে গেছেন, কারণ রুমের সব লাইট অফ। শুধু ড্রয়িং রুমের লাইট চালানো। সিঁড়ির দিকে পা বাড়ালো মাহিরা। প্রথম সিঁড়িতে পা রাখতে পেছন থেকে হাত জোরে টান পড়ে। মাহিরা গিয়ে আছড়ে পড়ে নিহালের বুকে। হকচকিয়ে যায় মাহিরা। নিমিষেই মাহিরার বিরক্তিভাব উধাও হয়ে ভয় এসে জড়ো হলো মনে। মাহিরা নিহালকে দেখে অবাক না হয়ে পারছে না। পার্টি তো শেষ। নিহালের তো তাহলে চলে যাওয়ার কথা। তাহলে এখন এখানে কেন? নিহালের চোখ জোড়া রক্তবর্ণ হয়ে আছে। মাহিরার হাত ধরে মাহিরার রুমে নিয়ে গিয়ে গেট লক করে দেয়ালের সাথে ওর গলা চেপে ধরে। একে তো পানির পিপাসায় কাতর, আর এখন গলা চেপে ধরার কারণে মাহিরার পরাণ যায় যায় অবস্থা। জোরে জোরে কাশতে লাগলো। চোখ উল্টিয়ে যাচ্ছে। নিহালের হাত সরানোর চেষ্টা করছে বারবার, কিন্তু নিহাল এতটাই শক্ত করে ধরেছে যে হাত সরানো ওর পক্ষে অসম্ভব। নিহাল দাঁতের দাঁত চেপে বলে, তুই যখন আমার কাছ থেকে দূরে গিয়েছিলি না, তখন ঠিক আমারও এই একই অবস্থা হয়েছিল। কথাটা বলেই মাহিরার গলা ছেড়ে দিয়ে জোরে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয় গালে। মাহিরা পড়ে যেতে নিলে নিহাল মাহিরার বাহু ধরে টেনে তোলে। চুলের মুঠি ধরে মাহিরার ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। মাহিরার চোখ খিচে বন্ধ করে নেয়। কোমর ছেড়ে ওর চুলের ভেতর দিয়ে মাহিরার গলা দুইটা দু হাতে জড়িয়ে ধরে। মাহিরার পুরা ঠোঁট নিজের মাঝে নিয়ে নিল নিহাল। নিহাল আস্তে আস্তে মাহিরার ঠোঁটে পরশ বুলিয়ে যাচ্ছে। প্রথম মাহিরার খারাপ লাগলেও এখন মাহিরার ছোঁয়াগুলো অনুভব করছে। মিনিট পাঁচেক পর নিহালের কিস কামড়ে পরিণত হয়। মাহিরা চোখ খুলে নিহালকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিহাল এমনভাবে মাহিরাকে জড়িয়ে রেখেছে যে ছাড়ানোর উপায় নেই। মাহিরা বেশ ব্যথা পাচ্ছে ঠোঁটে। চোখ দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। শেষমেশ মাহিরা নিহালের কলার খামচে ধরে শক্ত হয়ে চোখ বন্ধ করে রাখে। এত দিনের জেদ সব ঠোঁটের উপর ছাড়ছে। এক পর্যায়ে নিহাল মাহিরার কষ্ট হচ্ছে দেখে ছেড়ে দিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাহিরা উপর হয়ে পড়ে যায়, দু হাত দিয়ে মুখ চেপে কান্না করে শোয়া অবস্থায়। নিহাল মাহিরার পিঠের সামনে ঝুঁকে পেছন থেকে চুল টেনে ধরে দাঁত কটমট করে বলে, 1 মাস 27 দিনের মূল্য তোকে চুকাতেই হবে। তুই নিহালের খাঁচা থেকে পালিয়ে গিয়েছিলিস। ডেঞ্জারাস মাফিয়া কিং নিহালের কাছ থেকে পালিয়ে গিয়েছিলি, তার মূল্য তোকে দিতেই হবে। লাস্টের কথাটা খুব জোরে বলে। মাহিরা জোরে জোরে কাঁদতে থাকে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দিন, আমি আর... নিহাল মাহিরার চুল ছেড়ে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, নিহালের কাছে কোনো মাপ নেই। ভুল করেছিস তুই, শাস্তি তোকেই পেতে হবে। মাহিরা উঠে বিছানায় গুটিসুটি মেরে বসে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নিহাল চেহারে লাথি মেরে বিছানার সামনে নিয়ে এসে পায়ের উপর পা তুলে বসে। হাতে পিস্তল নিয়ে নিখুঁতভাবে পিস্তলটি দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলে, জানিস, তুই যখন চলে গিয়েছিলিস তখন আমার এতটাই রাগ হয়েছিল যে তখন তোকে সামনে পেলে আমি খুন করে ফেলতাম। ভালোবেসেছিলাম তোকে, তার জন্যই বেঁচে গেলি। একটা কথা মাথায় রাখবি, তুই আমার প্রপার্টি, আমার ওয়াইফ। এবার পালানোর চেষ্টা করলে... কথাটা বলেই বাঁকা হাসি হাসে নিহাল। মাহিরা ভয়তে থরথর করে কাঁপছে। ঠোঁটে ব্যথা করছে, হালকা ফুলেও গেছে ঠোঁটটা। ফুপাচ্ছে আর নিহালের কথাগুলো মন দিয়ে শুনছে। নিহাল পিস্তল মাথায় ঠেকিয়ে বলে, চলো ঘুমিয়ে পড়ো মাহি, কাল আবার তোমাকে আমার টর্চার সহ্য করতে হবে। তার জন্য এখন তোমার রেস্টের দরকার। নাও ঘুমিয়ে পড়ো। মাহিরা আগের ন্যায় বসে আছে। নিহাল গম্ভীর গলায় বলে, ঘুমিয়ে পড়ো। মাহিরা তাড়াতাড়ি করে ওপাশ ফিরে শুয়ে পড়ে। নিহাল ঘাড় তাক করে মাহিরার দিকে তাকায়। তারপর গায়ে কম্বল টেনে নিয়ে চেয়ারে বসে পড়ে।
মাহিরা এখনও ফোপাচ্ছে, চোখের পাতা এখনও ভিজে আছে। মাহিরা বুঝতে পারছে নিহাল এখনও ওর রুম থেকে যায়নি, চেয়ারেই বসে আছে। তাই ঘুম না আসার সত্ত্বেও চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর চোখের পাতা বার হয়ে যায়, ঘুম এসে ভর করে ওর চোখে। ঘুমিয়ে যায় মাহিরা। সকালে ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম ভাঙে মাহিরার। তাড়াতাড়ি করে উঠে বসে অ্যালার্মটা বন্ধ করে। বিছানার পাশের চেয়ারটি এখনও সেখানেই আছে। চেয়ারের উপরে ছোট্ট একটা চিরকুট দেখতে পায় মাহিরা। হয়তো নিহাল রেখে গেছে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটি হাতে নিয়ে ভাঁজ খুলে পড়ে। চিরকুটে লেখা ছিল, গেট রেডি ইন 5 মিনিট, অনলি 5 মিনিট, রেডি হয়ে নিচে আসো। আর হ্যাঁ, আমাদের বিষয়ে জিসান ওর মমকে কিছুই বলবে না। মাহিরা হতাশ হয়ে ভাবতে থাকে, কেন নিহাল ওদের বিয়ের কথা হাইড করছে? কি চলছে নিহালের মাথায়? মাহিরা চোখ বড় বড় করে চিঠি ফেলে রেখে ওয়াশরুমে দৌড় দেয়। নিহালের টাইম অনুযায়ী রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে চলে আসে। নিচে এসে নিহাল, জিসান, ওমরকে ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে দেখে। নিহাল মাহিরাকে দেখে হাতের টাইম ঘড়িটা দেখে নিল। মাহিরা নিহালকে ঘড়ি দেখতে দেখে ছোট্ট একটা ঢোক গেলে। নিহাল বাঁকা হাসি হাসে। মাহিরা নিচে নেমে রান্নাঘরে যেতে নিলে জিসান ডাক দেয়, মাহি এখানে আসো। নিহাল খেয়াল করে জিসান মাহি নাম ধরে ডাকছে মাহিরাকে। নিজের ভেতরে রাগ হলো, বাইরে তা প্রকাশ করে না। মাহিরা গুটি গুটি পায়ে জিসানের কিছুটা সামনে এসে দাঁড়িয়ে বলে, কিছু বলবে? তোমার মাথা ব্যথা কমছে? কথাটা শুনি নিহালের দিকে তাকায়। চোখ সরিয়ে উত্তর দেয়, হ্যাঁ। আর শোনো, আজ থেকে আমরা স্পেশাল গেস্ট। দুজন এখানে কয়েকদিন থাকবে। তুমি কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াবে তাদের। মাহিরার বুকের ভিতর ভয় এসে জড়ো হয়। না জানে নাহিল এই কয়দিন ওর সাথে কি কি করবে। মাহিরা বলে, হ্যাঁ, কিন্তু আমি অফিস যাব এখন, একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি চলে আসবো। নিহাল হাত মোট বন্ধ করে নেয়। চেহারা স্পষ্ট রাগ ফুটে ওঠে। মাহিরা নিহালের দিকে আটচোখে তাকিয়ে এটা দেখেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। জিসান বলে, এটা কেমন কথা হলো? আজ নয় কাল অফিসে যাবে। আজ তুমি আমার গেস্টদের জন্য রান্না বান্না করবে, তাই অফিসে যেতে পারবে না। মাহিরা কিছু বলতে গিয়েও নিহালের রাগী চেহারা দেখে থেমে যায়। মৃদু স্বরে বলে, আচ্ছা। রান্নাঘরে চলে আসে মাহিরা। সাবিনা বেগম রান্না করছিলেন। মাহিরাকে দেখে বলে, এসেছিস, তোর মাথা ব্যথা কমছে? হুম। তাহলে নে, আমাকে একটু হেল্প কর। হুম। মাহিরা অন্যমনস্ক হয়ে কাজ করছে। ও চেয়েছিল অফিসে গিয়ে সেখান থেকে পালানোর ব্যবস্থা করতে, কিন্তু জিসানের জন্য তা আর হলো না। রান্নার কাজ শেষে টেবিলে খাবার সার্ভ করতে থাকে সাবিনা বেগম। মাহিরা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সাবিনা বেগমের হাতে দিচ্ছে। অন্যমনস্ক হয়ে রান্নাঘর থেকে আসার সময় হাত ফসকে সবজির বাটিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। আচমকা এমনটা হবার কারণে মাহিরা চমকে উঠে নিচের দিকে তাকিয়ে থাকে। সাবিনা বেগম মাহিরার কাঁধে হাত রেখে বলে, মাহি, তুই ঠিক আছিস তো? মাহিরা হকচকিয়ে ওঠে, ভয়জড়িত কণ্ঠে বলে, হ্যাঁ। এখানে এসে বসতো। সাবিনা বেগম ডাইনিং টেবিলে বসিয়ে দেয় মাহিরাকে। এক গ্লাস পানি ঢেলে মাহিরার হাতে দেয়। মাহিরা কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসে মুখ দেয়। জিসান, নিহাল এবং ওমরকে টেবিলে বসতে বলে। খাবার খাওয়ার সময় নিহাল মাহিরার দিকে তাকালেও মাহিরা নিহালের দিকে তাকাতে সাহস পায়নি। মাথা নিচু করে আস্তে আস্তে খাবার খাচ্ছে। জম সামনে থাকলে খাবার যে গলা দিয়ে নামতে চায় না, মাহিরার ঠিক তেমন অবস্থা। কোনো রকমে খাবার খেয়ে উঠে চলে যায়। সাবিনা বেগম ডাক দিলেও মাহিরা উত্তর দেয় না। মাহিরা দরজা লক করে বসে থাকে বিছানায়। ঠোঁটে হাত দিয়ে বলে, আমি পালাতে চাই, এভাবে থাকা যাবে না। নিহালকে দেখলে আমার প্রচন্ড ভয় করে। কাল রাতের অত্যাচার এখনো ঠোঁটে লেগে আছে, এখনো ব্যথা করছে। নিহাল খাবারের টেবিলে বসে ওমরকে ইশারা করে উঠে যায়। নিহাল উপরে চলে আসে। মাহিরা দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার নক করার শব্দে মাহিরা কেঁপে ওঠে। হয়তো জিসান হবে ভেবে বিছানা থেকে নেমে দরজা খুলে নিহালকে দেখতে পায়। নিহাল মাহিরাকে দেখে একটা তেড়া হাসিয়ে দেয়। মাহিরা ভয়তে দুপা পিছিয়ে যায়। নিহাল রুমের ভেতরে এসে দরজার লক করে মাহিরার কোমর ধরে ওকে কাছে টেনে নিয়ে আসে।
ঠান্ডায় কাতর ডান হাত দিয়ে মাহিরার গালে স্লাইড করতে করতে বলে, ও মেরি জান, তোমার মাথা থেকে পালানোর ভূত এখনো যায়নি। তবে একটা কথা মানতেই হবে, তুমি আমাকে সত্যি ভালোবাসো। আর না হলে আমার দেওয়া মাহি নামটি ওদেরকে বলতে না, কি তাই না? মাহিরা চোখ বড় বড় করে নিহালের দিকে তাকায়। মাহিরা সত্যিই ভুলে গিয়েছিল এই নামের ব্যাপারে, আর নিহাল উল্টোটা ভেবে নিয়েছে। গাল থেকে হাত আস্তে আস্তে ঠোঁটের কাছে নেমে আসে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে মাহিরার নরম ঠোঁটের উপরে স্লাইড করে বলে, কাল রাতের কথা কি তুমি ভুলে গিয়েছ? যদি ভুলে গিয়ে থাকো তাহলে এখন আবার মনে করিয়ে দেই। মাহিরার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চোখ পিট পিট করে নিহালের দিকে তাকাচ্ছে। মাহিরার চেহারা দেখে নিহাল বেশ মজা পাচ্ছে। আলতো করে মাহিরার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, বিয়ে নামক পবিত্র বন্ধন থেকে পালিয়ে এখানে এসেছো। মারাত্মক অন্যায় করেছো তুমি। আমি চাইলেই তোমার উপর জোর খাটাতে পারি, কিন্তু জোর জবরদস্তি করতে চাই না, যদি না তুমি আমাকে বাধ্য করো। মাহিরার গলায় মুখ ডুবিয়ে দেয়। মাহিরা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। নিহাল গলায় মুখ ডুবানো অবস্থায় বলে, তোমার সম্মতি ছাড়া কখনোই কিছু করব না, কজ আই লাভ ইউ। ভালোবাসার মানুষকে এভাবে আপন করে নেওয়ার কোনো মজা নেই। আমি অপেক্ষা করব তোমার। যখনই তোমার মাঝে আমার প্রতি ভালোবাসাটা দেখতে পাবো, তখনই নিজের করে নেব তোমায়। কথাগুলো শান্ত গলায় বলল নিহাল। মাহিরার কাছ থেকে সরে এলো। নিহাল গেট খুলে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা এখনো ঘুমের ঘোরের মধ্যে আছে। নিহাল কি বলে গেল সেটাই মাথায় পাখির মতো উড়ে বেড়াচ্ছে। নিহাল ওর রুমের বারান্দায় এসে সিগারেট জ্বালিয়ে খেতে শুরু করে দেয়। পকেট থেকে ফোন বের করে ওমরকে কল দেয়। ওমর নিহালের ফোন পেয়ে জিসানের কাছ থেকে উপরে চলে আসে। নিহালের পিছনে দাঁড়িয়ে বলে, ভাই। নিহাল ওমরের দিকে ঘুরে এক পা সামনে এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলে, 4 ঘন্টার মধ্যে 500 গার্ড চাই। বলেই চলে যেতে নিলে ওমর হতাশ কণ্ঠে বলে, ভাই 4 ঘন্টায় 500 গার্ড কিভাবে সম্ভব? নো মোর ওয়ার্ডস, কুইক। বলেই রুম থেকে বেরিয়ে যায় নিহাল। ওমরের মাথায় বাস পড়ে। 4 ঘন্টার মধ্যে দুবাই থেকে সুইজারল্যান্ড গার্ডসদের কিভাবে নিয়ে আসবে? কিন্তু আনতে তো হবে, আর না হলে নিহাল ওকে ছেড়ে দিবে না। ওমর দেরি না করে মেইন বডিগার্ডকে ফোন লাগায়। 4 ঘন্টার মধ্যে 500 গার্ডসদের কথা শুনে তিনিও ঘাবড়ে যায়। 500 গার্ডস আনা কি মুখের কথা? নিহালের আদেশ, তাই যেভাবেই হোক আনতেই হবে। আনতে হবে তো হবেই। শেষমেশ হেলিকপ্টারে করে 500 গার্ডসরা দুবাই থেকে সুইজারল্যান্ডে রওনা দেয়। ওমর রুমে বসে পায়চারি করছে। এক দণ্ড বসে থাকতে পারছে না। 4 ঘন্টার মধ্যে যদি গার্ডসরা সুইজারল্যান্ড থেকে এসে না পৌঁছায়, তাহলে নিহাল ওর খবর করে দিবে। বারবার ফোন করছে গার্ডসদের কাছে, কোথায় আছে একই কথা জিজ্ঞেস করছে। নিহাল জিসানদের সাদের চেয়ারে বসে ওয়াইন খাচ্ছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2 ঘন্টা ওভার হয়ে গেছে। এটা দেখে আবারও গ্লাসে চুমুক দিল। ওমরের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। গার্ডসদের ফোন দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে। মাথা খারাপ হয়ে গেছে ওমরের। প্রায় 3 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 4 ঘন্টার আগেই গার্ডসরা সুইজারল্যান্ডে এসে পৌঁছায়। ওমর বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফোন কান থেকে সরিয়ে নিহালের সামনে এসে দাঁড়ায়। নিহাল তখন চোখ বন্ধ করা ছিল। ওমরের উপস্থিতি টের পেয়ে ওর আগেই বলে ওঠে, গুড জপম, এবার সব গার্ডদের সব জায়গায় ছড়িয়ে দাও, মাহিরা যাতে এবার পালিয়ে যেতে না পারে। ওমর এবার বুঝতে পারে নিহাল কেন এত গার্ডসদের আনিয়েছেন। নিহালের কথা মতো সব গার্ডসদের বলে দেয় ছদ্মবেশে থাকতে এবং কড়া নজর রাখতে। মাহিরা সাবিনা বেগমের সাথে রান্নার কাজে সাহায্য করছে। ক্ষণে ক্ষণে মাহিরা ভাবনার জগতে হারিয়ে যাচ্ছে। অবশ্য ফিরে আসে সাবিনা বেগমের কথায়। মাহিরার কিছুই ভালো লাগছে না। নিহালের কথা মনে পড়লেই প্রচণ্ড ভয় এসে জড়ো হচ্ছে মনে। পালাতে পারলে খুব ভালো হতো, কিন্তু কিভাবে ভেবেই পাচ্ছে না মাহিরা। কিরে মাহি, কি ভাবছিস? সাবিনা বেগমের হালকা ধাক্কায় মাহিরা ভাবনার জগৎ থেকে বের হয়। হকচকিয়ে বলে, কিছু না আন্টি। রান্না প্রায় শেষ, তুই গিয়ে গোসল করে নে।
জি আন্টি। মাহিরা রান্নাঘর থেকে বেরিয়ে রুমে চলে যায়। টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করার পর মনে হয় পরনে জামা নিয়ে আসতে ভুলে গেছে। আলমারি থেকে বেরিয়ে করেনি জামা। এখন বেশ বিরক্ত আর রাগ দুটোই হচ্ছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে, সব ওই নিহালের জন্য। মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। নিজেকে শান্ত করে গোসল সেরে নেয় মাহিরা। গায়ে টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আলমারি থেকে জামা বের করে পিছনে ঘুরতেই নিহালের মুখোমুখি পড়ে। মাহিরা চমকে উঠে আলমারির সাথে ঘেঁষে দাঁড়ায়। নিহাল নেশা ভরা চোখে পকেটে দুহাত গোজা অবস্থায় মাহিরের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ভেজা ভেজা লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। আদলে বিন্দু বিন্দু পানি জমে আছে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নিহাল। মাহিরা ওর হাতের জামাটা ওর গায়ে জড়িয়ে নিয়ে ঢোক গিলে ভীত চোখে নিহালের দিকে তাকায়। নিহাল পকেট থেকে দু হাত বের করে আলমারির দুপাশে হাত দিয়ে মাহিরার গলায় মুখ ডুবায়। নিষাক্ত কণ্ঠে বলে, ইউ নো মাহি, খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমাকে। মাহিরার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় নিহালের কথা শুনে। কোনো রকম পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিহাল আরও বলে, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো তুমি, তাই এখন নিজেকে কন্ট্রোল রাখতে বেশ মুশকিল হয়ে যায়। মাহিরা নিহালের ভাবসাব ভালো দেখছে না, বিধায় কাঁপা কাঁপা স্বরে বলে, আমি চেঞ্জ করব। নিহাল মাহিরার গলা থেকে মুখ উঠিয়ে বলে, হ্যাঁ তো করো না, আমার সামনেই চেঞ্জ করো, আমি তো তোমার হাজবেন্ডই। মাহিরার চোখ রসগোল্লা হয়ে যায় নিহালের কথা শুনে। নিহাল বাঁকা হাসি হেসে মাহিরার থুতনিতে চুমু দিয়ে সরে আসে। মাহিরা তাড়াতাড়ি করে ওয়াশরুমের ভেতরে চলে যায়। হাত ছেড়ে বাঁচে মাহিরা। ড্রেস চেঞ্জ করে অনেকক্ষণ পরে বাইরে বেরিয়ে আসে। বের হয়ে জিসানকে ওর রুমের সামনে বসা দেখতে পায়। জিসানকে দেখে রুমের চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়, নিহাল রুমে আছে কিনা এটা দেখার জন্য। জিসান বলে, মাহিরা, তোমার কাছেই এসেছি। এই দেখো, আর্টটা কেমন হয়েছে? তুমি আর্ট করেছো? হ্যাঁ, সেদিন নষ্ট করে দিয়েছিলাম না, তাই আমি নিজের হাতে আর্ট করে তোমাকে দিলাম। মাহিরা মৃদু হেসে পেপারটা হাতে নিয়ে টেবিলের উপরে রেখে দিল। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। হুম। জিসান রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা তড়িঘড়ি করে গেট লাগিয়ে দেয়। বড় নিঃশ্বাস ফেলে মাথার চুল টাওয়েল দিয়ে মুছতে লাগলো। ডাইনিং টেবিলে বসে একসাথে সবাই খাবার খেতে লাগলো। নিহাল গম্ভীর মোড় নিয়ে খাবার খাচ্ছে। খাবার খেয়ে সবার আগে নিহাল উঠে যায়, তারপর ওমর। কিছুক্ষণ পর নিহাল ওমরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাহিরা এটা দেখে প্রচণ্ড খুশি হয়। রুমে এসে দরজা বন্ধ করে জামাকাপড় গোছাতে শুরু করে। হঠাৎ টেবিলের পাশে মাহিরার ফোনটা বেজে ওঠে। মাহিরার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ভ্রু কুচকে তাকায় ফোনের দিকে, তারপর রিসিভ করে কানে দেয়। ওহ মাহি, অনেক খুশি হয়েছ তাই না? মাহিরা বুঝতে পারে এটা নিহাল। থতমতো খেয়ে যায় মাহিরা। নিহাল মুচকি হেসে বলে, এখন হয়তো জামা কাপড় গোছাতে থাকবো। যাবে তো অবশ্যই, তবে একা নয়, আমার সাথে। মাহিরা চুপ মেরে নিহালের কথা শুনছে। হাত পা কাঁপছে, ফোন ধরে রাখতে পারছে না ঠিক মতো। নিহাল রাগে ক্ষিপ্ত কণ্ঠে বলে, বারান্দা থেকে বাইরে তাকিয়ে দেখো, পালানোর রাস্তা সব বন্ধ। বলেই ফোন কেটে দেয়। মাহিরা তাড়াতাড়ি করে বাসার বারান্দায় এসে দাঁড়ায়। গেটের বাইরে কালো পোশাক পরা কয়েকজন গার্ডসদের হাঁটাচলা করা দেখতে পায় মাহিরা। মাথায় হাত দিয়ে পিছনে এসে বিছানায় ধপ করে বসে পড়ে। নিহালের কাছ থেকে একবার পালিয়েছে, কিন্তু বারবারই সুযোগটা পাবে না মাহিরা। রাত 10টায় নিহাল ওমর বাসায় ফিরে আসে। ওমরের সাথে মাহিরা চোখাচোখি হলে চোখ সরিয়ে নেয় ওমর, কারণ মাহিরার প্রতি ওমরের কিছুটা ক্ষোভ জমে আছে, যার কারণে ওমর মাহিরার সাথে কথা বলতে চাইছে না। রাতে খাবার খেয়ে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। মাহিরা ভয়ে ভয়ে আছে কখন নিহাল ধুম করে ওর রুমে চলে আসে। হঠাৎ মাহিরার ফোনে একটা টেক্সট আসে। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে ছাদে আসো এই লেখাটা ভেসে আছে। মাহিরা বুঝে যায় এটা কার SMS। দেরি না করে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে পা বাড়ায়। তড়িৎ গতিতে সিঁড়ি বেয়ে ছাদে পা রাখে। ছাদের চারদিকটায় ভালো করে তাকিয়ে নিহালকে খুঁজতে লাগলো। নিহালকে কোথাও দেখছে না। হঠাৎ ওর কোমরে কারো হাত স্পর্শ পায়।
ঘুরে তাকাতেই নিহালকে দেখে। মাহিরা এক পা দুপা করে সরে গেল। নিহাল কোমর ধরে ওর সাথে মিশিয়ে নিতে চায়। নিহালের হাতে ছিল ওয়াইনের গ্লাস। এক চুমুকে সবটুকু খেয়ে ফ্লোরে গ্লাস ছুঁড়ে মারে। নিহাল এক হাত মাহিরার কোমরে রেখে অপর হাত মাহিরার গলায় হাত দিয়ে চুলের ভিতরে হাত ঢোকায়। মাহিরা কেঁপে ওঠে। নিহালের হাত প্রচণ্ড ঠান্ডা। নিহাল মাহিরার গলায় মুখ ডুবিয়ে ঠোঁট বোলাচ্ছে। মাহিরা বারবার কেঁপে উঠছে। সারা ঘাড়ে গলায় ঠোঁট বুলিয়ে যাচ্ছে নিহাল। মাহিরার বুকের মাঝে তোল পার শুরু হয়ে গেছে। সহ্য করতে না পেরে নিহালের কালো শার্টের কাঁধ খামচে ধরে রাখে। হঠাৎই কারো ঝাঁঝালো কণ্ঠস্বরে নিহাল এবং মাহিরার ঘোর কাটে। এসব কি হচ্ছে? সামনে তাকিয়ে দেখে সাবিনা বেগম, জিসান, ওমর দাঁড়িয়ে আছে। মাহিরা তাড়াতাড়ি করে নিহালের কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে দূরে সরে যায়। জিসান ও সাবিনা বেগম রাগী চোখে তাকিয়ে আছে মাহিরার দিকে। মাহিরা মাথা নিচু করে রাখে। ছি ছি, আমি কি করছিলাম এতক্ষণ? এখন আমি আন্টি জিসানকে কি বলবো? মনে মনে বলে মাহিরা। লজ্জায় মাথা নিচু করে রাখে। নিহাল ডোন্ট কেয়ার ভাব নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সাবিনা বেগম রাগী রাগী কণ্ঠে বলে, তোর লজ্জা করলো না সবার আড়ালে ছাদে এসে পর পুরুষের সাথে? সি, আমার লজ্জা করছে এটা ভেবে যে তোকে আমি আমার মেয়ের স্থান দিয়েছিলাম। জিসান বলে, পরপুরুষের সাথে এভাবে মেলামেশা করবে তাই আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিয়েছিলে। এত নিচু তুমি? মাহিরা কান্না চোখে জিসানের দিকে তাকায়। কিছু বলতে গিয়েও গলার মধ্যে কথা আটকে আছে। সাবিনা বেগম বলে, মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। কিভাবে করতে পারলি এটা? দুদিনের পরিচয়ে তার সাথে তুই লজ্জা করে না তোর? মাহিরা সামনে এসে দু বাহু ঝাঁকিয়ে কথাটা বলে, মম, ওকে টাচ করো না। ওর শরীর অপবিত্র হয়ে গেছে। দূরে থাকো ওর কাছ থেকে। মাহিরা দু হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। প্রত্যেকটা কথা মাহিরার বুকে এসে লাগছে। কান্নার বেগ বেড়ে যায়। নিহাল পাশের রেলিং ধরে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানছে। সাবিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলে, তোকে প্রথম যেদিন দেখেছি তখন আমার কাছে ভালো লাগে। আমি ভেবেছিলাম তোর সাথে জিসানের বিয়ে দিয়ে আমার বৌমা বানাবো, কিন্তু সব স্বপ্ন ভেঙে দিলি। তোকে চিনতে বড্ড ভুল করে ফেলেছি আমি। ভালো মানুষের রূপে তুই চরিত্রহীনা মেয়ে, রাতের আধারে পর পুরুষের সাথে। সাবিনা বেগমের কথা শেষ হবার আগে মাহিরা চিল্লিয়ে বলে ওঠে, পরপুরুষ নয়, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। কথাটা বলে জোরে জোরে কাঁদতে লাগলো। জিসান, সাবিনা বেগম মাহিরার কথা শুনে হতভম্ব হয়ে যায়। নিহাল কথাটা শোনা মাত্রই সিগারেট ফেলে মাহিরার দিকে তাকায়। মুখে এক চিলতে বিজয়ীর হাসি ফুটে ওঠে। দেরি না করে মাহিরার কাছে গিয়ে ওকে বাহু ধরে আবদ্ধ করে নেয়। এই কথাটাই শুনতে চেয়েছিল নিহাল, যেটা আজ মাহিরা স্পষ্ট কণ্ঠে বলল। বিছানার উপরে হাঁটু ভাঁজ করে গুটি সুটি মেরে বসে আছে মাহিরা। আগের জায়গায়, আগের দুনিয়ায় ফিরে এসেছে। সকালেই হেলিকপ্টারে করে দুবাই শহরে এসেছে ওরা। এখন আবার সেই আগের টর্চারগুলো সহ্য করে নিতে হবে ওকে। কাল রাত থেকে ঘুম হয়নি ওর। কাল রাতে সাবিনা বেগম আর জিসানকে সব সত্যটাই বলে দেয় ওমর। তারা প্রথমে বিশ্বাস না করতে পারলেও পরে মাহিরার মুখে সেই কথা দুটোই বিশ্বাস করাতে বাধ্য হয়। জিসান, সাবিনা বেগম মাহিরার কাছে ক্ষমা চায়। তখনকার কথার জন্য কিঞ্চিত লজ্জাবোধ অনুভব করে তারা। মাহিরা কিছুই বলে না, পাথরের মতো বসে থাকে। সকালে যখন নিহাল ওকে নিয়ে চলে যাবে তখন সাবিনা বেগমকে ধরে অনেক কান্না করে মাহিরা। মনে হয়েছিল যেন বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে। জিসান মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলেছে। জিসান তখন ঠিক বুঝতে পেরেছিল কেন বারবার ওর ভালোবাসা ফিরিয়ে দিচ্ছিল মাহিরা। মাহিরা জিসানের কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বিদায় নেয়। এতদিনের স্মৃতি, হাসি, দুষ্টামি সব কিছু মনে পড়ে যায় তাদের। নিমিষেই সব স্তব্ধ করে একা রেখে চলে যাচ্ছে মাহিরা। কাল রাতে যেটা হয়েছে সেটা নিহালের সাজানো প্ল্যান ছিল, যেটার ফাঁদে মাহিরা পা দিয়েছে। ওরা যখন দুজনে ছাদে আসে, ওমর তখন জিসান এবং সাবিনা বেগমকে মাহিরার নামে বাজে মন্তব্য করে ছাদে নিয়ে আসে।
নিহালের সাথে মাহিরার আলিঙ্গনের দৃশ্য দেখে ফেলে। নিহাল চেয়েছিল ওর মুখ থেকেই সত্যিটা তাদের জানাতে। কামিয়াব হয় নিহাল, যা চেয়েছিল তাই হয়েছে। নিহাল ওর রুমে এসে মাহিরাকে বিছানায় মন মরা হয়ে বসে থাকতে দেখে। নিহালের রাগ হয়। মাহিরাকে এভাবে দেখতে ওর বড্ড কষ্ট হয়। কি দেয়নি নিহাল ওকে? নিজের থেকে বেশি ভালোবাসে মাহিরাকে, তারপরও মাহিরা থম মেরে বসে থাকে। এটা দেখে নিহালের রাগ দ্বিগুণ বেড়ে যায়। নিহাল কোট খুলে সোফায় ছুঁড়ে মারে। এক পা বিছানার উপরে দিয়ে মাহিরার দু বাহু চেপে ধরে বিছানায় শুইয়ে তার উপর ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, আমার সামনে এমন চেহারা নিয়ে বসে থাকতে পারবে না। আমি একদমই পছন্দ করি না। আগের মতো হাসবে, সারা বাড়ি জুড়ে দুষ্টুমি করে বেড়াবে, এমনটি আমি চাই। মাহিরার আখি জোড়া স্থির করে নিহালের দিকে। চোখের এক কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিহাল মাহিরার কপালে, থুতনিতে, গালে চুমু দিতে শুরু করে। লাস্টে আলতো স্পর্শে ঠোঁট চুয়ে মাহিরার কাছ থেকে সরে আসে। নিহাল বুঝতে পারে মাহিরার এখন একা থাকাটা খুব দরকার, তাই রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় শুয়ে থাকে। হলরুমে বসে ওমর ল্যাপটপ ঘাঁটছিল। নিহাল সিঁড়ি দিয়ে নেমে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওমর পেছন থেকে ডাক দিলে নিহাল কোনো রেসপন্স করে না। রাতে বাসায় এসে ওমরের সাথে কিছু কথা বলে রুমের দিকে এগোয় নিহাল। মাহিরা যেখানে ছিল সেখানেই শো অবস্থায় ঘুমিয়ে পড়ে। মাহিরার পাশে এসে ওর কপালে চুমু এঁকে দিল নিহাল। মাহিরা কিছুটা কেঁপে উঠে নিহালের গলায় মুখ ডুবালো। মাহিরার গরম নিঃশ্বাসগুলো নিহালের বুকে তোলপাড় সৃষ্টি করছে। সেভাবেই বেশ কিছুক্ষণ বসে থাকলো নিহাল। অনেকক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙলো মাহিরার। এক হাতে চোখ ডলতে থাকে। হুট করে কারোর মাতাল করা ঘ্রাণ আসছে নাকে। চোখ ভালো মতো খুলে বোঝার চেষ্টা করছে কই আছে ও। একটু সরে এসে দেখার চেষ্টা করলো মাহিরা, কিন্তু ততক্ষণে কে যেন ওর হাতের কবজি চেপে ধরল। মাহিরা মাথা তুলে তাকালো নিহালের দিকে। ও এতক্ষণ নিহালের এত কাছে এসে শুয়েছিল। ভাবতেই ভীষণ রাগ লাগছে মাহিরার। ঘুমের ঘরে নিহালের কাছে গিয়ে শুয়েছিল। ও মনে করেছিল সাবিনা বেগম, কারণ ওর বাসাতে থাকতে প্রায়ই সাবিনা বেগমের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। কিন্তু এখন যে নিহালের বাসায়, এটা ওর মাথায় ছিল না। মাহিরা সরে যেতে নিলে ততক্ষণে নিহাল হাত টেনে ওর কাছে নিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দিল। মাহিরা ছটফট শুরু করেছে, নিহালকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিহাল ওর গলায় ঠোঁট বুলিয়েই যাচ্ছে। ওর গলায় পরম আনন্দে চুমু খেয়েই যাচ্ছে। নিহালের চুল টেনে ওকে সরাতে চাইছিল মাহিরা। নিহাল নিজের চুলের উপর থেকে মাহিরার হাত সরিয়ে খাটে চেপে ধরল। বেশ কিছুক্ষণ পর মাহিরার গলা থেকে মাথা উঠালো নিহাল। মাহিরার ঠোঁটের উপরে হাত বুলাতে বুলাতে গম্ভীর কণ্ঠে বলল, নিচে গিয়ে খাবার সার্ভ করো, আমি আসছি। কথাটা বলেই ওয়াশরুমে চলে যায় নিহাল। মাহিরা কিছুক্ষণ বসে থেকে বিছানা থেকে নিচে নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। খাবার সার্ভ করে নিহালের জন্য অপেক্ষা করে। নিহাল নিচে নেমে চেয়ার টেনে টেবিলে বসে পড়ে। মাহিরার দিকে তাকায়। মাহিরা নিচের দিকে তাকিয়েছিল। নিহাল গম্ভীর কণ্ঠে বলে, মাহি কাম। নিহালের কণ্ঠস্বর শুনে মাহিরা ধীরে পায়ে হেঁটে নিহালের পাশের চেয়ারে বসে পড়ে। নিহাল মাহিরার সামনের প্লেট সরিয়ে ও নিজেই রাইস বেড়ে তরকারি নিয়ে মাখিয়ে মাহিরার সামনে খাবার তুলে ধরল। মাহিরা চুপ করে মাথা নিচু করে বসে আছে। নিহালের রাগ হয় এটা দেখে। নিহাল মাহিরার থুতনির নিচে হাত রেখে উপরে তুলে বলে, খেয়ে নাও। মাহিরা হা করে নিহালের ভাতের নলা মুখে তুলে নেয়। মাহিরা খেতে শুরু করে। নিহাল মাহিরাকে খাইয়ে দিচ্ছে। মাহিরার কোনো ইচ্ছেই নেই ওর হাতে খাবার, কিন্তু বাধ্য হয়ে খেতে হচ্ছে। মাহিরা পানি খেয়ে টেবিল ছেড়ে উঠে চলে যায় উপরে। নিহাল রাগে চোখ বন্ধ করে নেয়। হাত ধুয়ে স্যুপের বাটিটা সামনে এনে সামান্য স্যুপ খেয়ে উপরে চলে আসে। রুমে এসে মাহিরাকে না দেখতে পেয়ে বারান্দায় চলে যায়। মাহিরাকে চাদর গায়ে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দেখে নিহাল। পেছন থেকে নিহাল মাহিরাকে জড়িয়ে ধরে। মাহিরা আগের মতো দাঁড়িয়ে আছে। জড়িয়ে ধরার কারণে প্রচুর রাগ হচ্ছে মাহিরার, কিন্তু নিহালের সামনে সেটা প্রকাশ করছে না। আলতো করে মাহিরার গালে চুমু খেয়ে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরে। মাহিরা পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিহাল স্লো ভয়েসে বলে, জানি না কেন আমাকে সাহায্য করতে পারো না, তবে যাই করো না কেন
এখানেই থাকতে হবে আজীবন। দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে লাশ হয়ে যাবে। ইউর প্রিন্সেস অফ মাই ডেঞ্জারাস মাফিয়া কিংডম। মাহিরাকে কোলে উঠিয়ে নেয় নিহাল। বারান্দা থেকে এনে বিছানায় শুইয়ে দেয়। বারান্দার গেট লক করে মাহিরার পাশে শুয়ে পড়ে। লাইট অফ করে মাহিরাকে ওর বুকের মাঝে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ে নিহাল। মাহিরার দু চোখে কোনো ঘুম নেই। এখানে আবার ফিরে আসতে হবে সেটা ওর জানা ছিল না। আজীবন এই বদ মাফিয়ার সাথে সংসার করতে হবে সেটা ভাবতেই মনের মধ্যে ভয় এসে কড়া নাড়ে। আস্তে করে নিহালের হাত সরিয়ে বিছানা থেকে উঠে যায়। টেবিলের উপর পানির জগ থেকে পানি খেয়ে কাত হয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে পাশ থেকে গোগানের শব্দ ভেসে আসে নিহালের কানে। কান খাড়া করে শোনার চেষ্টা করে। ওর পাশ থেকে শব্দটা আসছে। নিহাল তাড়াতাড়ি করে উঠে মাহিরার গায়ে হাত দেয়। মাহিরার পুরো শরীর থরথর করে কাঁপছে। নিহাল মাহিরার কপাল গালে হাত দিয়ে চেক করতে শুরু করে। টেবিল লাইট অন করে নিহাল। মাহিরার দিকে তাকিয়ে দেখে চোখ জোড়া রক্ত বর্ণ হয়ে আছে। ঠিকমতো তাকাতে পারছে না মেয়েটা। জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিহাল পাগল হয়ে যায়। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুমাল ভিজিয়ে এনে মাহিরার কপালের উপরে রাখলো নিহাল। ফোন বের করে ডাক্তারকে কল দিল নিহাল। কল ধরছে না ডাক্তার। ওমরকে কল দেয়। ওমর পাশের রুম থেকে নিহালের রুমে এসে মাহিরার এই অবস্থা দেখে ডাক্তারকে কল দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর মাহিরাকে চেক আপ করে নিহালের দিকে তাকালেন ডাক্তার জামাল। বলে, ওনাকে রিল্যাক্সে থাকতে হবে। কিছুদিন ধরে হয়তো বেশ ধকল গেছে ওনার ওপর, তাই জ্বর এসেছে। প্লিজ স্যার, ওনার দিকে একটু খেয়াল রাখবেন। ইউ ডোন্ট টু লিভ টু টেল দ্যাট ইউ ক্যান গো নাও। ডাক্তারের হাতে টাকা দিতে দিতে রাগী গলায় বলে নিহাল। ডাক্তার ওমর চলে গেলে মাহিরার পাশে এসে বসলো নিহাল। মাহিরা অনবরত কেঁপেই যাচ্ছে। নিহালের তার সহ্য হচ্ছে না। মাহিরার মুখখানি লাল হয়ে আছে। নিহাল কম্বল দিয়ে মাহিরাকে জড়িয়ে ওর পাশে শুয়ে পড়ল। মাহিরা একটু সরে আসতে চাইলে নিহাল ওর দিকে রাগী চোখে তাকিয়ে আরো জোরে জাপটে ধরে নিজের বুকের সাথে। প্রথমে একটু ছটফট করলেও কিছুক্ষণ পর নিহালের বুকেই ঘুমিয়ে পড়ে মাহিরা। নিহাল কিছুক্ষণ মাহিরার কপালে জলপট্টি দেয়। তারপর মাহিরার পাশেই শুয়ে পড়ে। সকালে মাহিরার আগে নিহালের ঘুম ভাঙে দরজার ঠক ঠক শব্দে। দরজা খুলে ওমরকে দেখতে পায়। ওমর নিহালকে ভিতরে আসতে বলে। ওমরের হাতে ছিল খাবারের প্লেট। নিহাল ও মাহিরার জন্য খাবার নিয়ে এসেছে। ততক্ষণে মাহিরা ঘুম থেকে উঠে যায়। নিহাল ওয়াশরুমে চলে যায়। মাহিরা উঠে বসতে নিলে ওমর মাহিরার পিছনে বালিশ দিয়ে উঠতে সাহায্য করে। কেউ কারোর সাথে কথা বলে না। মাহিরা হেলান দিয়ে বসে। ওমর মাহিরার কপালে হাত রেখে দেখে জ্বর এখনো আছে। ছোট বালতি এনে মাহিরাকে কুলি করিয়ে খাবার সামনে দেয় ওমর। মাহিরা চুপ করে বসে থাকে। নিহাল ওয়াশরুম থেকে বের হয়ে মাহিরার দিকে রাগী চোখে তাকালে মাহিরা খাবারের ট্রে কোলের উপরে নিয়ে খেতে শুরু করে। সামান্য কিছু খেয়ে ওষুধ খেয়ে নেয় মাহিরা। ওমর রুম থেকে বেরিয়ে যায়। নিহাল সোফার উপরে বসে খেয়ে রেডি হয়ে মাহিরার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সিঁড়ি দিয়ে নেমে সার্ভেন্টদের নিজের কাছে আসতে বলল নিহাল। মেয়ে সার্ভেন্টরা নিহালের সামনে আসলে নিহাল বলে, মাহিরার কাছে গিয়ে বসো, ওর কি দরকার হয় সেটা খেয়াল রাখবে, ওকে? মাথা দুলিয়ে হ্যাঁ বলে ওরা। গায়ে কালো কোটটি জড়িয়ে বেরিয়ে পড়ল নিহাল। মাহিরা ঘুমিয়ে যায়। ঘণ্টাখানেক পর মাহিরার ঘুম ভাঙলে মাথায় ভিজা কিছু ছোঁয়া পায়। কপালের দিকে হাত দিয়ে খেয়াল করলো কালো একটা রুমাল, তার মাঝে স্নেকের ট্যাটু আর্ট করা। রুমালটি হাত থেকে ফেলে দিল মাহিরা। খুব খারাপ লাগছে শরীরটা, মুখটা তেতো তেতো ভাব। মাহিরা খুব কষ্টে উঠে দাঁড়ালো। মাথাটা ভার হয়ে আছে ওর। পা টিপে দরজা খুলে বেরিয়ে এলো মাহিরা। বের হবার আগে ঘড়ি দেখে নিল, 1টা ছুঁই ছুঁই। মনে মনে ভাবছে এতক্ষণে নিহালের বাসায় আসার কথা, কিন্তু নিহাল কোথায়? মাহিরা গুটি গুটি পায়ে নিচে নেমে বাড়ির পাশের সুইমিং পুলের সামনে এসে দাঁড়ায়। ভালো লাগছে না, তাই ভাবলো এখানে এসে বসবে। নিহাল দেখলে রাগ করবে, বিধায় ও ভাবলো কিছুক্ষণ বসেই চলে যাবে। সুইমিং পুলের সামনে এসে থমকে গেল মাহিরা। নিহালকে খালি গায়ে শর্ট প্যান্ট পরা অবস্থায় অপর দিকে ফিরে কার সাথে যেন ফোনে কথা বলতে দেখে। গা থেকে টপ টপ করে পানি পড়ছিল। মনে হচ্ছে মাত্র সাঁতার কেটেছে। ঘাড়ের উপর কালো নীল রঙের কম্বিনেশনের স্নেকের ট্যাটু
মাহির চোখে পড়তেই সেই মানুষগুলোকে মারা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। মাহিরা আবারও ভয় পেতে শুরু করলো। একজন বডিগার্ড নিহালের তাওয়েল এগিয়ে দিল। ফোনে কথা বলা অবস্থায় টাওয়েল জড়িয়ে পেছনে ফেলল নিহাল। মাহিরা ভয় পেয়ে পিছাচ্ছে। নিহাল ফোন রেখে ভ্রু কুচকে মাহিরার দিকে তাকায়। কিছু বুঝে উঠতে পারছে না কি হয়েছে মাহিরার। নিহালের আগানো দেখে জ্ঞান হারিয়ে ফেলল মাহিরা। নিহাল মুহূর্তের মাঝেই মাহিরাকে খপ করে ধরে কোলে তুলে নিল। তারপর ওর রুমে এনে শুইয়ে দিল। রাতে মাহিরার আগের তুলনায় আজ প্রচণ্ড পরিমাণে জ্বর উঠেছে। মাহিরা অনবরত কেঁপেই যাচ্ছে। নিহাল মাহিরার গায়ে 3টা মোটা বড় কম্বল জড়িয়ে দিয়েছে, কিন্তু তাতেও মাহিরার কাঁপুনি কমছে না। নিহাল পাগল হয়ে যায়। এই অবস্থায় ওমরকে ডাকও দিতে পারছে না। মাহিরার হাতে পায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। কপালের উপর থেকে জলপট্টি সরিয়ে নিহাল ওর গায়ের শার্ট খুলে কম্বলের ভিতরে ঢুকে পড়ে। শক্ত করে মাহিরাকে জড়িয়ে ধরে। মাহিরার শরীর থেকে তীব্র গরমের রেশ এসে নিহালের গায়ে লাগছে। নিহাল ভ্রুক্ষেপ না করে মাহিরাকে জড়িয়ে ধরে আছে। মধ্যরাতে মাহিরার কাঁপুনি কমে আসে। নিহাল মাহিরাকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালে যখন মাহিরা চোখ মেলে তাকায় তখন নিহালের একদম কাছে ওকে আবিষ্কার করে। সরে যেতে নিলেই নিহালের উন্মুক্ত ফর্সা বুক ওর চোখে পড়ে। বুকের উপরে লালচে দাগ হয়ে আছে। মাহিরা কিছুক্ষণ ওর বুকের দিকে তাকিয়ে থাকে। তারপরে উঠে যেতে নিলেই মাথা চক্কর দিয়ে উঠলে বিছানায় বসে পড়ে। শরীরটা বেশ দুর্বল লাগছে। নিহাল চোখ মেলে তাকায়। মাহিরাকে বসে থাকতে দেখে উঠে মাহিরার পিছন থেকে জড়িয়ে ধরে। উঠে বসেছো কেন? শুয়ে পড়ো। কথাটা বলেই মাহিরাকে শুইয়ে দেয় নিহাল। টেলিফোন হাতে নিয়ে নিজের সার্ভেন্টদের ফোন করে নাস্তা উপরে দিতে বলে। নিহাল ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সার্ভেন্টরা নাস্তা রেখে গেছে। ওমর জরুরি ফাইল হাতে নিয়ে নিহালের রুমের দরজা খুলতেই দেখলো মাহিরাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মাহিরা বারবার হাত দিয়ে ঠেলে স্যুপ ফেলে দিচ্ছে। কিন্তু তাতে নিহালের কোনো ভ্রুক্ষেপ নেই। এভাবে বেশ কিছুক্ষণ করার পর নিহাল বিরক্ত হয়ে মাহিরার হাত দুটো ওর গায়ের ওড়না খুলে বেঁধে স্যুপটাকে খাইয়ে দিল। ওমর এটা দেখে মৃদু হাসল। নিহাল এমন এক লোক যার মুহূর্তের মাঝে রাগ উঠে যায়। এখানে মাহিরার বদলে অন্য কেউ হলে 2-4টা চড় বসাতো নিহাল। ওমর দরজা আস্তে নক করে প্রবেশ করে। নিহালের উদ্দেশ্যে বলে, ভাই। নিচে চলো। জি ভাই। ওমরের সামনে নিহাল মাহিরার কপালে চুমু এঁকে হাত খুলে দেয়। হাতে কোট নিয়ে ওমরকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিহাল। মাহিরা ওর কপাল ওড়না দিয়ে ঘষতে থাকে। ঘৃণা করে এই লোকটার চুমু খেতে। এভাবে নিহাল মাহিরার সেবা যত্ন করতে থাকে। মাহিরা যত নিহালকে দূরে সরিয়ে দেয়, নিহাল তত মাহিরার কাছে গিয়ে ওর ভালোবাসা আদায় করে নেয়। কিছুদিন পর মাহিরা সুস্থ হয়ে যায়। আগের মতো বাড়িতে চলাফেরা না করলেও আগের চেয়ে স্বাভাবিকভাবেই থাকছে বাড়িতে। ওমরের সাথে মাহিরার তেমন একটা কথা হয় না। দরকার পড়লে কথা বলে, এছাড়া ওদের মাঝে তেমন কোনো কথা হয় না। ওমর খুব মিস করে মাহিয়ার মুখে ওম ভাইয়া ডাকতা, কিন্তু মাহিরার উপর এখন কিছুটা ক্ষোভ জমে আছে ওর। দ্য ইগল গ্রুপ। আরমান পাশের সোফায় বসে ল্যাপটপ খাচ্ছে। জাহিদ ওয়াইন হাতে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। ওয়াইনের গ্লাস টেবিলের উপরে রেখে আরমানের উদ্দেশ্যে বলে, আরমান নিহালের পরাণ পাখি তো মাহিরার মধ্যে, তাই না? জি বস। আমি ভাবতেও পারিনি নিহাল এত তাড়াতাড়ি মাহিরাকে খুঁজে বের করবে। জি বস। কাদা কোথাকার। এখন কি করব? কোনো আইডিয়া তোমার মাথায় আছে কি? বস, আমাদের লোক ঠিক করা আছে, সুযোগ পেলেই আমার লোকদের নিহাল মেরে দিবে, তাই তো? না বস, আমি এটা বলিনি। এটাই হবে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার এমন একজন ছোটার চাই যে অনেক দূর থেকেই শুট করে নিহালের খেল খতম করে দিতে পারবে। ঠিক আছে বস, আমি খোঁজ নিয়ে দেখছি, যদি পাই তাহলে আপনাকে জানাবো। পরের দিন আজ সকালে নিহাল মাহিরাকে নিয়ে শপিং মলে এসেছে। ওমর সাথে আসেনি। 2-4 জন বডিগার্ডদের নিয়ে এসেছে। নিহাল বডিগার্ডদের বাইরে দাঁড়াতে বলে 2 জন মার্কেটের ভিতর ঢুকে পড়ল। মাহিরাকে জোর করে এটা ওটা কিনে দিচ্ছে নিহাল। মাহিরার কেনাকাটার কোনো ইচ্ছে নেই। গাউনের দোকানের সামনে এসে থামলো ওরা। দোকানদার মাহিরার সামনে অনেকগুলো গাউন রাখলো। নিহাল তখন ফোনে ব্যস্ত ছিল। সামনে এগিয়ে পিছন ফিরে মাহিরা। হঠাৎই নিহালের উপর নজর পড়ে। আশেপাশে কয়েকজন মেয়েরা নিহালের দিকে তাকিয়ে আছে।
মনে হচ্ছে ওদের চোখ দিয়ে নিহালকে গিলে খাচ্ছে। মাহিরা বিড়বিড় করে বলে, জোনা নাহিলটা এত হ্যান্ডসাম বলার মতো না। চোখ ধাঁধানো বডি আর অসাম পার্সোনালিটি, যে কোনো মেরি ক্রাশ হোক তাতে আমার কি। ভাব নিয়ে বলে মাহিরা। পরক্ষণে নিহালের খুনের কথাগুলো মনে পড়তেই আর ভাবতে চায় না নিহালকে নিয়ে। একটা খুনি মাফিয়া বলে বসে পড়ে মাহিরা। সামনে থাকা চকলেট আর অ্যাশ কালারের গাউনটি কেন যেন খুব টানছে মাহিরাকে। ডান হাত সেদিকে বাড়ালো মাহিরা। নট দিস। পিছন থেকে বলে উঠল নিহাল, কিনে নিয়েছেন আমাকে, এখন তার চয়েস মতো জামা পরতে হবে? জ্বালার উপর যন্ত্রণা, ধুর। মাহিরা বসা থেকে উঠে অন্যদিকে চলে গেল। নিহাল ফোন কেটে চকলেট কালার আর ব্লু কালারের গাউনটার ফাঁক থেকে একটি লোকের দিকে তাকালো। লোকটি অনেকক্ষণ ধরে ওদের দিকে নজর রাখছে। নিহাল বুঝতে পারে মাহিরার হাতে দুটি গাউন ধরিয়ে দিয়ে বিল পে করে বেরিয়ে আসলো নিহাল। মাহিরার হাত শক্ত করে ধরে হাঁটছে নিহাল। ভ্রু কুচকে তাকিয়ে আছে মাহিরা নিহালের দিকে। হঠাৎ টেডি বিয়ারের সব থেকে হাঁটা ধরলে বড় রঙের সাদা রঙের টেডি বিয়ারটি মন কেড়ে নেয় মাহিরার। দাঁড়িয়ে গেল মাহিরা। নিহাল মাহিরার দাঁড়িয়ে যাওয়ার কারণ বুঝতে পেরে ওকে নিয়ে সেদিকে আগলো, কিন্তু কোনো কিছুই সুবিধের ঠেকছে না নিহালের কাছে। তাই তাড়াতাড়ি করে সাদা রঙের টেডি বিয়ার নিয়ে সব থেকে বেরিয়ে আসে। মাহিরা খুশি হয়ে যায়। মাহিরা টেডি বিয়ারটাকে খুঁটিয়ে দেখছে, নিহালের আশেপাশে চোখ বোলাচ্ছে। হাতে ফোন নিয়ে বডিগার্ডদের ফোন নেয়। হঠাৎ মাহিরাকে সেখানে দেখে এক পা দুপা পিছিয়ে যেতে থাকে নিহাল। মাহিরা তখনও টেডি বিয়ারটি দেখছে। বড় পুতুলের পিছন থেকে একটা লোককে টেনে ছাদে নিয়ে গেল নিহাল। লোকটার হাত পিছনের দিকে দিয়ে ঘাড়ে পিস্তল তাক করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, বল, তোকে কে পাঠিয়েছে? লোকটা চুপ করে আছে। নিহাল আরো জোরে বলে উঠল, বল, তোকে কে পাঠিয়েছে? এবারও লোকটা চুপ করে আছে। নিহাল লোকটার ঘাড়ে গুলি করে দেয়। লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ গুলির শব্দে মাহিরা চমকে ওঠে। পাশে নিহালকে না পেয়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই মাহিরা খেয়াল করলো নিহাল ওর হাতের পিস্তল পিছনে গুছতে গুছতে ওর দিকে এগিয়ে আসছে। ওর মুখের হিংস্রতা ফুটে উঠেছে। চোখ জোড়া ভীষণ লাল হয়ে আছে। ফোঁস-ফোঁস শব্দ আসছে নিহালের ভেতর থেকে। মাহিরা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, হয়তো কাউকে মেরে এসেছে নিহাল। এসব ভেবে মাহিরা ধীরে পায়ে পিছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। চোখ জোড়াবে অশ্রু গড়িয়ে পড়ছে। দুহাত নাড়িয়ে নিহালকে কাছে আসতে মানা করছে মাহিরা। না প্লিজ আসবেন না, আমার কাছে আসবেন না প্লিজ। কাঁদতে কাঁদতে বলছিল মাহিরা। নিহাল এগিয়ে আসছে। মাহিরার কোনো কথাই ওর কানে যাচ্ছে না। শেষে উপায় না পেয়ে মাহিরা চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই মাহিরার হাতের কবজি খুব শক্ত করে ধরে নিজের দিকে ফেরালো নিহাল। টান দিয়ে ওর নিজের সাথে মিশিয়ে নিল। মাহিরা অশ্রুসিক্ত চোখে ভয়ে ভয়ে নিহালের দিকে তাকালো। নিহাল মাহিরার কপালের উপরে আসা ছোট ছোট চুলগুলো আস্তে আস্তে করে সরিয়ে কানের পাশে গুজে দিল। মাহিরা নিহালের হাতের কোনায় রক্ত দেখতে পেল। মুখ ফিরিয়ে নিল মাহিরা। মাহিরার হাত ধরে হেঁটে মার্কেটের ভেতর নিয়ে যাচ্ছে নিহাল। সবাই ওদের দেখছে আর ভয়ে অন্যদিকে চলে যাচ্ছে। মার্কেটের বাইরে এসে দাঁড়ায়। বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দেয়। মাহিরাকে গাড়িতে বসিয়ে গেট লাগিয়ে অপর পাশ থেকে নিহাল গাড়ির ভেতরে প্রবেশ করবে, ঠিক এই সময় ওর পিছে একটা বুলেট এসে গেঁথে যায়। নিহাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। তারপর হুট করে পিছন দিক ফিরে পিস্তল বের করে রাস্তার অপর পাশের লোকটির দিকে গুলি ছুড়ে যাচ্ছে। বডিগার্ডরা নিহালের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। মাহিরা কানে দু হাত দিয়ে চোখ খিজে বন্ধ করে বসে আছে। নিহালের বেশ কষ্ট হচ্ছে। গাড়ির ভিতরে প্রবেশ করার আগেই ও ধপ করে পিছনের দিকে পড়ে যায়। ততক্ষণে ওমর গাড়ি নিয়ে মলের সামনে এসে নিহালের এই অবস্থা দেখে জোরে ভাই বলে চিৎকার দিয়ে ওঠে। ওমরের চিৎকার শুনে মাহিরা চোখ মেলে তাকায়। নিহালকে মাটিতে পড়ে থাকতে দেখে ওর বুকের মধ্যে ধুক করে ওঠে। গাড়ি থেকে নেমে দৌড়ে নিহালের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। কেন জানি না মনের মধ্যে অজানা ভয় এসে জড়ো হয়েছে মাহিরার। চোখের পানি ফেলে নিহালের শার্টের কলা ধরে নিহাল বলে ডাকতে থাকে। নিহালের কোনো রেসপন্স নেই। মাহিরা চিৎকার করে বলে,
নিহাল উঠো। ওটির সামনে দাঁড়িয়ে আছে মাহিরা, ওমর। দুজনের চেহারায় চিন্তার ছাপ। মাহিরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি থেকে কি হয়ে গেল এটাই ভেবে পাচ্ছে না ওরা। মাহিরা একবার সিটে বসছে, একবার উঠে দাঁড়াচ্ছে। ওটির ভেতরে নিহালের অপারেশন চলছে। মাহিরা দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলছে, ও আল্লাহ, তুমি নিহালকে সুস্থ করে দাও। কথাটা বলেই চোখ মেলে তাকায় মাহিরা। কাপা কাপা হাতে গালে হাত দিয়ে পানির ফোঁটা সামনে এনে বলে, আমি কাঁদছি কেন? আমার তো খুশি হবার কথা। নিহালকে তো আমি ঘৃণা করি, তাহলে কেন আমার চোখ থেকে ওর জন্য পানি পড়ছে? মনে হচ্ছে বুকের ভিতর থেকে কেউ খুব দামি জিনিসটা কেড়ে নিয়ে যাচ্ছে। কেন এমনটা লাগছে আমার? আমি কি নিহালকে ভালোবেসে? মুখ চেপে ধরে কান্না করতে করতে বসে পড়ে মাহিরা। ওমর মাহিরার কাছে এসে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে মাহিরার মাথা ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কিছু হবে না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। কান্না থামাও মাহিরা, আর তোমাকে কিছু বলার আছে আমার। কান্না জড়িত কণ্ঠে বলে ওমর। মাহিরা ওমরের দিকে অশ্রুময় চোখে তাকায়। মাহিরা চলে যাওয়ার পরে নিহাল কিভাবে ছিল, কিভাবে দিন কাটিয়েছে, সব কিছু মাহিরাকে বলে। মাহিরা মন দিয়ে ওমরের কথাগুলো শোনে। মাহিরা তখন মনে পড়ে যায় কিছুদিন আগের কথা। যখন ওর জ্বর হয়েছিল তখন নিহাল ওর প্রতি কত যত্ন নিয়েছিল। ধমক দিয়ে খাবার ওষুধ খাইয়েছে, মাথার চুল বেঁধে দিয়েছে। দু চোখ ভেঙে আরো পানির স্রোত নামছে মাহিরার। মাহিরা কিছু বলতে যাবে, ঠিক তখনই ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসে। ওমর ডক্টরের কাছে দিয়ে জিজ্ঞেস করে, হি ইজ আউট অফ ডেঞ্জার, চিন্তা করবেন না, 2-3 ঘন্টা পর জ্ঞান ফিরে আসবে। ওমর মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ডক্টর। ডাক্তার চলে গেলে ওমর মাহিরার কাছে গিয়ে কথা বলতে নিলে মাহিরা হাত জাগিয়ে ওমরকে থামিয়ে দেয়। বলে, আমি বাসায় যাব। ওমর উৎসুক চোখে মাহিরার দিকে তাকায়। বলে, এখন? হ্যাঁ। আমি ড্রাইভারকে বলছি তোমাকে বাড়ি পৌঁছে দিবে। মাহিরা বাসায় চলে আসে। ওমর হসপিটালে নিহালের কাছেই থেকে যায়। মাহিরা ওর রুমে না এসে নিহালের রুমে আসে। এসে চোখ পিটপিট করে চারদিকে তাকায়। এখন তো ওর রুমে যাওয়ার কথা, এই রুমে কেন এলো ভাবছে মাহিরা। বের হয়ে যেতে নিলে নিহালের ছবির উপরে চোখ পড়ে ওর। এই রুমে যতদিন থেকেছে ততদিন ওই ছবির দিকে ভয়তে তাকায়নি মাহিরা। আজ এই ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন জানি না ভালো লাগছে ছবিটার দিকে তাকিয়ে থাকতে। এই বুঝি নিহাল ওকে বুকের মাঝে আবদ্ধ করে নিবে, এই বুঝি নিহাল মাহি বলে ডাকবে। কিন্তু এমনটা হয় না। চোখ সরিয়ে নেয় মাহিরা। কেন জানি না এক রাশ একাকিত্ব মাহিরাকে জাপটে ধরেছে। সব কিছু শূন্য শূন্য লাগছে। কেন? এটার উত্তর ওর কাছে নেই। মাহিরা রুম থেকে বেরিয়ে ওর নিজের রুমে চলে আসে। পিট পিট করে চোখ মেলে তাকায় নিহাল। স্পষ্ট কণ্ঠে আস্তে আস্তে মাহি নামটা বেরিয়ে আসে ওর মুখ থেকে। ওমর নিহালের হাত ধরে বলে, ভাই, এখন আপনার কেমন লাগছে? নিহাল মৃদু কণ্ঠে বলে, ভালো। মাহি? মাহি কোথায়? বাসায় গিয়েছে। নিহাল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি বাসায় যাব। এই অবস্থায়? হ্যাঁ, ব্যবস্থা করো। ওকে। ওমর কেবিন থেকে বেরিয়ে যায়। ডাক্তারের সাথে কথা বলে নিহালের চিকিৎসা বাসায় হবে বলে জানায় ওমর। ডাক্তার কিছু বলে না, শুধু এটা বলে দেয় রোগীর দেখাশোনা করার জন্য একজন ভালো নার্স তারা সাথে দিয়ে দিবে। ওমর না করে না। রাতে নিহালকে বাসায় নিয়ে আসে, স্ট্রেচার করে ওর রুমে নিয়ে আসে। একজন নার্স নিহালের সাথে এসেছে। মাহিরা ওর রুম থেকে বেরিয়ে নিহালের রুমে এক প্রকার দৌড়ে আসে। একটি নার্স নিহালের মাথায় বালিশ ঠিক করে দিচ্ছে। এটা দেখে প্রথমে রাগ হলো, তারপরে মানিয়ে নেয়। মাহিরা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। নিহাল মাহিরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় নার্স এবং ওমরকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। নিহাল শুতে চাইলে মাহিরা হেঁটে নিহালের সামনের বালিশ পেছন থেকে সরিয়ে দেয়। নিহাল শুতে গেলে পিঠে ব্যথা অনুভব করে, চোখ খিচে রাখে নিহাল। মাহিরা নিহালের হাত ধরে ওর পাশে বসে। নিহাল ওর হাত থেকে মাহিরার হাত ছাড়িয়ে নেয়। মাহিরা কিছুটা অবাক হয়। মাহিরা আস্তে করে বলে ওঠে, আমি আপনার জন্য হালকা নাস্তা নিয়ে আসছি।
বলেই রুম থেকে বেরিয়ে যায়। নিহালের প্রিয় স্যুপ রান্না করে নিয়ে আসে। নিহাল ঠিক আগের মতোই শুয়েছিল। মাহিরা টেবিলের উপরে স্যুপের বাটি রেখে নার্সকে ডাক দিয়ে খাবার খাওয়ার আগের ওষুধ নিহালকে খাইয়ে দেয়। তারপর মাহিরা নিজ হাতে নিহালকে স্যুপ খাওয়াতে শুরু করে। নিহাল মাহিরার দিকে তাকাচ্ছে না, স্যুপ খাইয়ে টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়। গায়ে কম্বল টেনে দিয়ে মাহিরা স্যুপের বাটি নিয়ে নিচে চলে আসে। ওমর তখন সোফায় বসে ফোন দেখছিল। মাহিরা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ওমরের উদ্দেশ্যে বলে, ওমর ভাইয়ের ডিনার করতে আসো। কথাটা শুনে ওমর মাহিরার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। অনেকদিন পর মাহিরার মুখে ওম ভাইয়া ডাকটা শুনে খুব ভালো লাগছে ওর। দেরি না করে তাড়াতাড়ি টেবিলে এসে বসে পড়ে। মাহিরা ওমরের প্লেটে খাবার বেড়ে দেয়। দুজনে একসাথে খাবার খাচ্ছে। খেয়ে উপরে চলে আসে মাহিরা, সাথে করে নিহালের জন্য দুধ নিয়ে আসে। নিহাল তখন ম্যাগাজিনের বই দেখছিল। মাহিরা দুধের গ্লাস নিয়ে নিহালের সামনে এগিয়ে দেয়। নিহাল ভ্রু কুঁচকে বলে, আমি দুধ পছন্দ করি না, এটা নিশ্চয়ই জানো তুমি। খাবেন না? না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। বলেই হাঁটতে লাগলো। নিহাল বলে ওঠে, কোথায় যাচ্ছ? ঘুমাতে, আমার রুমে। এই রুমে ঘুমাবে তুমি? রাগ নিয়ে বলে নিহাল। মাহিরা মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, কেউ যদি আমার কথা না শোনে তাহলে আমিও যে তার কথা শুনবো না। নিহাল দাঁত কটমট করে রাগ কন্ট্রোল করছে। ওর কথা নিহাল ভালো করেই বুঝতে পেরেছে। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, এই কথাটা নিহালের সাথে পারফেক্ট ম্যাচ করছে এখন। মাহিরা ভালো করেই জানে নিহাল এখন নিরীহ, তাই ওর সাথে মাহিরাও পিঞ্চ মেরে কথা বলে। নিহালের রাগ দেখে মাহিরা সেই হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা কোনো মতে ওর নিজের ভিতরেই দমিয়ে রেখেছে। নিহালের গম্ভীর কণ্ঠস্বরে বলল, দাও, খাবো। মাহিরা দুধের গ্লাস নিহালের হাতে দিল। নিহাল নিঃশ্বাস বন্ধ করে এক চুমুকে শব্দটুকু খেয়ে নেয়। টেবিলের উপরে গ্লাস ধপ করে রেখে জোরে জোরে নিঃশ্বাস টানছে। মাহিরা পানি এগিয়ে দিলে নিহাল পানি খেয়ে নেয়। মাহিরা আস্তে করে নিহালকে কাত করে শুইয়ে দেয়। গেট লাগিয়ে নিহালের পাশে শুয়ে পড়ে। নিহাল মাহিরার থেকে কিছুটা দূরে সরে ঘুমায়। রাতে হঠাৎ করে মাহিরার ঘুম ভেঙে যায়। কেন জানি মনে হচ্ছে কোনো গরম কিছু ওকে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। চোখ মেলে তাকায়, তাকিয়ে দেখে নিহাল ওকে জড়িয়ে ধরে কাঁদছে। নিহালের গায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড গরম। নিহালের গায়ে যে জ্বর উঠেছে সেটা মাহিরা বুঝতে পারে। তাড়াতাড়ি করে উঠে বসে লাইট জ্বালিয়ে রুমাল ভিজিয়ে ওর মাথার উপরে রাখে। নিহালের চোখ বন্ধ, মুখ দিয়ে শুধু গঙ্গানির আওয়াজ আসছে। মাহিরা কি করবে বুঝে পাচ্ছে না। আলমারির ভেতর থেকে আরেকটা কম্বল বের করে নিহালের গায়ে জড়িয়ে দেয়। পিঠের ব্যথায় গায়ে জ্বর উঠেছে নিহালের। মাহিরা সারা রাত নিহালের মাথায় জলপট্টি দেয় আর হাতে পায়ে তেল মালিশ করে দেয়। শেষ রাতে নিহাল নিশ্চুপ হয়ে ঘুমিয়ে পড়ে। মাহিরা খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। সকালে মাহিরার আগে নিহালের ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে মাহিরাকে ওর পাশে দেখতে পায় না। বেখালিয়াতে এই পাশ ঘুরতে গেলে পিঠে ব্যথা পেয়ে আউচ বলে ওঠে। মাহিরা নিহালের আউচ শব্দ শুনে লাফিয়ে ওঠে। নিহালের গায়ে হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? ব্যথা বেশি করছে? ডাক্তার ডাকবো? নিহাল ঘাড় ঘুরিয়ে মাহিরার দিকে তাকায়। মাহিরা নিহালের চাউনি দেখে কিছুটা লজ্জা পায়। চোখ সরিয়ে নিহালকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুয়ে বেডে এনে বসিয়ে দেয় নিহালকে। মাহিরা ওকে খাবার খাইয়ে দিতে নিলে নিহাল বাধা দেয়। ওর নিজের হাতে খাবার খেয়ে নেয়। ও শুধু নিজের হাতেই খায়। টানা 3 সপ্তাহ নিহাল বেড রেস্টে থাকে। এই 3 সপ্তাহে মাহিরা নিহালের অনেক যত্ন করে। খাওয়া থেকে শুরু করে নিহালের যাবতীয় কাজ সবই মাহিরা করিয়ে দেয়। কিন্তু নিহাল মাহিরার সাথে খুব রুড বিহেভ করে। সবসময় মাহিরার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে। একটা কাজে উল্টাপাল্টা হলেই নিহাল মাহিরার সাথে খারাপ ব্যবহার করে। মাহিরা মুখ বুজে সব সহ্য করে নেয়। হঠাৎ করে নিহালের এমন পরিবর্তন মাহিরাকে বেশ অবাক করেছে। যাকে এতটা ভালোবাসে তার প্রতি এমন আচরণ করে ভাববার বিষয়। ওমরও কিছুই বুঝতে পারছে না কেন নিহাল মাহিরার সাথে এমন রুড বিহেভ করছে। ওমর মাহিরার সাথে আগের মতো করে কথা বলে,
আগের মতো ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে ওদের মাঝে। নিহালের আজ পিঠের ব্যান্ডেজ খুলবে। নার্স নিহালের পিঠে ড্রেসিং করছে। মাহিরা নিহালের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরে আছে। নার্স এসে বলল, আপনার ওয়াইফ আপনাকে খুব ভালোবাসে, সেটা এই কয়দিনে বুঝতে পারলাম। নিহাল নার্সের কথা শুনে মুখে হাসি টেনে মাহিরার দিকে রাগী চোখে দাঁতের দাঁত চেপে তাকালো। মাহিরা হাসি মাখা মুখে নিহালের তাকানো অপেক্ষা করে ওর হাত ধরেই রইল। ব্যান্ডেজ খোলার পরও মাহিরা নিহালের প্রতি যত্ন একটুও কমায়নি। নিহালের খাওয়া থেকে শুরু করে তার প্রত্যেকটা দিক খেয়াল রেখেছে মাহিরা। নিহালের যেন এই সহানুভূতিগুলো সই ছিল না। মাহিরাকে ধমকালে কিছু বলতো না, জিজ্ঞেস করলেও কিছু বলতো না। নিহাল প্রায় বিরক্ত হয়ে যায় মাহিরার আচরণে। বেশ কিছুদিন পরে নিহালের প্লেটে খাবার বাড়তেই নিহাল মাহিরার হাত জোরে চেপে ধরে। মাহিরা ওমর নিহালের দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। নিহাল দাঁতে দাঁত চেপে বলে, সহানুভূতি দেখানো বন্ধ করো। এই কয়েকদিনে অনেক সহানুভূতি দেখিয়েছ। ইটস এনাফ। আমি এখন পুরোপুরি ঠিক আছি। লজ্জা করে না আমার এত কথা শোনার পরেও আমার যত্ন নিতে? কেন করছো এইসব? কিসের আশায়? কোন সম্পর্কে টানে? আমি তোমার কেউ না, আর না আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। জোর করে কাউকে আটকে রেখে তার কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। এতদিনে এটা আমি ঠিকই বুঝতে পেরেছি। সো গেট আউট, চলে যাও আমার জীবন থেকে। কাল ডিভোর্সের পেপার, বাংলাদেশে যাওয়ার টিকিট হাতে পেয়ে যাবে। কখনো আসবে না আমার সামনে। আই হেট ইউ, লিভ। চিৎকার করে কথাগুলো বলল নিহাল। ওর চোখ জোড়া রক্তবর্ণ হয়ে আছে, কপালে রক ফুলে উঠেছে। মাহিরার চোখ জোড়া পানিতে ভরে গেছে, গলা যেন আটকে এসেছে, কাঁদতেও পারতেছে না আর। পেছন ফিরে দাঁড়ালো নিহাল। মাহিরার কান্না দেখতে চাইছে না। আই সে লিভ আউট। নিহাল চিৎকার করে বলে পাশের চেয়ারটিকে লাথি মেরে ফেলে দিল। মাহিরা কিছুটা চমকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে উপরে চলে গেল। নিহাল আর কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে মাহিরার চোখের পানি যেন থামতেই চাইছে না, স্রোতের ধারার মতো বয়েই যাচ্ছে। নিহালের বলার প্রতিটি কথা মাহিরার বুকে আঁচড় কাটছে। কানে বাজছে নিহালের সেই কথাগুলো। ওমর মাহিরার রুমে এসে দেখে মাহিরা কাঁদছে। মাহিরা ওমরকে দেখে চোখ মুছে ফোপাতে থাকে। ওমর মাহিরার সামনে এসে বসে বলে, কান্নাকে আটকাতে নেই, মনের ঝড়কে বয়ে যেতে দাও। আটকে রাখলে কষ্ট বেশি হবে। হুট করেই মাহিরা ওমরকে জাপটে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, আমি কি করব ওমর ভাই? মানলাম আমি ওর কাছ থেকে পালিয়ে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু তখন আমি ভালোবাসা আর বিয়ে নামক পবিত্র রিস্তার মানে বুঝিনি। কিন্তু এখন যখন ওকে মন থেকে ভালোবেসেছি, তখন ও কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? বলো ভাইয়া, বলো। সত্যি আমাকে ভালোবাসো মাহি? কথাটা শুনে মাহিরা দরজার দিকে তাকায়, সাথে ওমরও তাকিয়ে দেখে নিহাল পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে বাঁকা হাসি। মাহিরা মাথা তুলে ওমরের দিকে তাকায়, ওমরের মুখেও মুচকি হাসি। মাহিরা বোকার মতো একবার নিহাল আর একবার ওমরের দিকে তাকাচ্ছে। ওমর মুখে হাসি রেখেই বলে, ধন্যবাদ মাহিরা। বলতে বলতেই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের দিকে তাকিয়ে আছে। নিহাল মুচকি হেসে বলে, বলো, সত্যি আমাকে ভালোবাসো মাহি? কথাটা শুনে মাহিরা বিছানা থেকে নেমে নিহালকে খুব জোরে জড়িয়ে ধরে। মাহিরা চোখ বন্ধ করে রাখে, নিশ্চুপ হয়ে নিহালের বুকে ধুকপুকানি শুনছে। এখন নিজেকে অনেক বেশি সুখী মনে হচ্ছে। নিহাল হেসে ওর দুহাত দিয়ে মাহিরাকে বুকের মাঝে আবদ্ধ করে রাখে। মাহিরা নিহালের বুক থেকে মাথা উঠিয়ে ওর দুগালে হাত রেখে বলল, আমি আপনাকে ভালোবাসি। আপনি আপনার মাহিকে আপনার বাহুডোরে আবদ্ধ করে রাখুন সারা জীবনের জন্য। প্লিজ আবারও নিজে নেশে নতুন করে জড়িয়ে নিন আমায়। ভালোবাসে রাঙিয়ে দিন আমার জীবন। চোখে পানি নিয়ে মুচকি হেসে বলছিল মাহিরা। নিহাল অপলক চোখে মাহিরার দিকে তাকিয়ে আছে। তারপরে মাহিরার কোমর ধরে হ্যাচকাটা নিয়ে নিজের কাছে টেনে নিল নিহাল। মাহিরা ওর মুখ কিছুটা এগিয়ে দিল নিহালের দিকে। নিহালের ঠোঁটের কোণে হাসি। মাহিরার ঠোঁট জোড়ায়
আলতো করে একবার চুমু খেতেই কেঁপে উঠল মাহিরা। মাহিরা নিহালের শার্টের গলা খামচে ধরে নিজের দিকে টানছে। নিহালের ঠোঁটে সেই ঘায়েল করা বাঁকা হাসি। মাহিরা টানছে নিহালকে নিজের কাছে। আর বিলম্ব করল না নিহাল। মাহিরা ঠোঁট জোড়াকে নিজের ঠোঁটের ভাঁজে নিল। মাহিরা পরম আনন্দে চোখ বুজে নিল। মাহিরার কোমর ছেড়ে ওর চুলের ভিতর দিয়ে মাহিরার গলা দুই হাতে জড়িয়ে ধরে মাহিরার পুরো ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল নিহাল। মাহিরা আজ সুখে সাগরে ভাসছে। আগে যদি জানতো তাহলে নিজের মিস্টার ডেঞ্জারাস কিং চার্মিংকে কখনোই ছেড়ে যেত না। মাহিরা এই কথা ভেবেই নিহালের গলা জড়িয়ে ধরল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার সাগরে। সকালে মাহিরার ঘুম ভাঙল কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়। চোখ না খুলেই ঠোঁটে মিষ্টি হাসি এনে নিহালের বুকের গভীরে চলে গেল মাহিরা। নিহাল নিজের প্রিয়তমাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। নিহাল মাথার এক কোণে ঠোঁট ছুঁয়ে ওর কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে নেশা ধারণা কণ্ঠে বলল, ক্যান ইউ ম্যারি ওয়ান এগেইন? মাহিরা চমকে উঠে লজ্জা পেল নিহালের কথায়। মাহিরা লজ্জা মাখা কণ্ঠে বলে, কি আর? পুরো কথা শেষ করতে পারল না মাহিরা। ততক্ষণে নিহাল মাহিরার গলায় ঠোঁট বোলাতে শুরু করেছে। মাহিরার বেশ সুরসুরি লাগছে। নিহালের মুখ ওর গলা থেকে সরিয়ে গায়ে চাদর জড়িয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। নিহাল বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে। মাহিরা ওয়াশরুম থেকে বের হলে নিহাল ওর হাত বালিশের উপর রেখে নেশাক্ত চোখে মাহিরার দিকে তাকিয়ে থাকে। মাহিরা নিহালের সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলে, এই যে জুনা নাহিল, উঠবেন নাকি এভাবেই তাকিয়ে থাকবেন? হোয়াট? জোনা নাইলের মানে কি? মাহিরা খিলখিল করে হাসতে লাগলো। নিহাল এই সুযোগে মাহিরার এক হাত ধরে টেনে ওর নিজের বুকের উপর এনে ফেলে। মাহিরা হকচকিয়ে উঠে ধুপুস করে ওর বুকের উপরে পড়ে। মাহিরা রাগী চোখে তাকায় নিহালের দিকে। নিহাল মাহিরার কপালের চুলগুলো সরিয়ে দেয়। মাহিরা নিহালের দিকে তাকিয়ে থাকে। নিহাল মাহিরার ঠোঁটে কিস করতে চাইলে মাহিরা নিহালের বুকের উপর থেকে সরে যায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে যায়, জুনা নাহিল, খাবার সার্ভ করছি, তাড়াতাড়ি নিচে চলে আসুন। নিহাল প্রতি উত্তরে মুচকি হাসে। আজকে নিহাল, মাহিরা, ওমর একসাথে পুল গেম খেলছে। মাহিরা কিছুতেই পারছে না, তাই নিহাল মাহিরার হাত ধরে খেলা শিখিয়ে দিচ্ছে। লাস্টের বলটা নিজের নিশানায় করে মারতে যাবে, কিন্তু তা হলো না। বল অন্যদিকে ঘুরে কিনারায় ঠেকে রয়। মাহিরার রাগ হয়, ঠাস করে লাঠিটা মাটিতে ফেলে উড়াধুরা পাড়াতে শুরু করে। নিহাল, ওমর মাহিয়ার কাণ্ড দেখছে। নিহাল উঁচু স্বরে জোরে হেসে উঠল। মাহিরা কপাল ভাঁজ করে নিহালের দিকে তাকিয়ে আছে। ওমর নিহালের মুখে হাসি দেখে ওর নিজের মুখেও চিলতে হাসি ফুটে ওঠে। এই প্রথম নিহালকে এত জোরে জোরে হাসতে দেখল। মাহিরা রাগী ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। নিহালের হাসি দেখে ওর গা জ্বলে যাচ্ছে। রুমে এসে গেট লাগিয়ে বিছানার পরে পা উঠিয়ে বসে থাকে। রাগে বিড়বিড় করে বলছে, বেশি করে হাসতে থাক জুনা নাহিল, ওই ফালতু খেলা আমি পারি না আর শিখতেও চাই না, যত সব। নিহাল সিগারেট জ্বালিয়ে ওমরের উদ্দেশ্যে বলে, আমার উপর হামলা করেছিল কে? ওমর যার কথা বলল তার কথা শুনে নিহাল বাঁকা হাসল। রাতের ফ্লাইটের রাশেদ শেখ হাতে ব্রিফকেস নিয়ে এগিয়ে আসে এয়ারপোর্টের ভেতরে। চেহারায় ভয়ের ছাপ। রুমাল দিয়ে বারবার কপালের ঘাম মুছছে। দু কদম আগে যাবার পরে থেমে যায় রাশেদ। ওমর ওর সাথে কিছু বডিগার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখে। রাশেদ চমকে ওঠে, ব্রিফকেস ফেলে রেখে এয়ারপোর্টের বাইরে দৌড় দেয়। বাইরে বের হয়ে নিহালের গাড়ি দেখতে পায়। অন্য পাশ দিয়ে দৌড় দিতে নিলে বডিগার্ডরা ঘেরাও করে ফেলে রাশেদকে। রাশেদের দু হাত ধরে হাঁটু ভাঁজ করে মাটিতে বসায় গার্ডসরা। নিহাল গাড়ি থেকে নেমে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে রাশেদের সামনে এগিয়ে আসে। পকেটে হাত গুজে রাগী কণ্ঠে বলে, কোথায় পালাচ্ছিস? রাশেদ ঢোক গিলে নিহালের দিকে ভয় ভয়ে চোখে তাকায়। নিহাল শান্ত কণ্ঠে বলে, ছেড়ে দিতাম তোকে, কিন্তু সেদিন যদি আমার বদলে মাহির কোনো ক্ষতি হতো তাহলে? রাশেদ চুপ করে আছে। নিহাল এক হাত সামনে ধরে। ওমর নিহালের হাতে পিস্তল দেয়।
নিহাল সিগারেট ফেলে পায়ের নিচে পিষে পিস্তল রাশেদের মাথা বরাবর ধরেই শুট করে দেয়। রাশেদ মারা যায়। লুটিয়ে পড়ে ওর দেহ। আশেপাশের লোকজন আতঙ্ক নিয়ে স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছে। নিহাল গাড়িতে উঠে বসে, বাসায় চলে আসে। মাহিরা ওর রুমে বসে ক্যান্ডি ক্রাশ গেমটি খেলছিল। হঠাৎ করে ওর ফোনে একটা SMS আসে, কিছু ছবি। মাহিরা আগ্রহ নিয়ে চেক করে দেখে রাশেদ আর নিহালের পিক। নিহাল রাশেদের মাথায় পিস্তল তাক করে রাখা, আরেকটা ছবিতে রাশেদের মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য। মাহিরার হাত থরথর করে কাঁপছে। বুঝতে পারে নিহাল রাশেদকে মেরে ফেলেছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। মনের মধ্যে প্রশ্ন আটকে আছে, কেন মারল, কি করেছে রাশেদ যার কারণে নিহাল ওকে মেরে ফেলল? হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে মাহিরা কেঁপে ওঠে। সেদিকে তাকায় দেখল নিহাল রুমে প্রবেশ করছে। নিহাল রুমে ঢুকে কোট খুলে সোফায় শুয়ে মারে। মাহিরার হাত থেকে ফোন ফ্লোরে পড়ে যায়। নিহাল কিছু একটা পড়ে যাওয়ার শব্দে সেদিকে তাকাতেই ফোনের স্ক্রিনে রাশেদের ছবি দেখতে পায়। নিহাল ফোন হাতে উঠিয়ে ছবিগুলো দেখতে লাগলো। অন্য নাম্বার থেকে পিকগুলো MMS করা হয়েছে মাহিরার ফোনে। মাহিরার দিকে তাকিয়ে দেখে মাহিরা ভয়ে কাঁপছে। নিহাল জোরে ওমর বলে ডাক দেয়। ওমর ওর রুমে চলে আসে। ফোনটা ওমরের দিকে ছুড়ে দিয়ে বলে, নাম্বারটা ট্র্যাক করো। ওকে ভাই। বলে রুম থেকে বেরিয়ে যায় ওমর। নিহাল ধীর পায়ে মাহিরার দিকে এগিয়ে যাচ্ছে। মাহিরা কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি আবার খুন করেছেন? নিহাল মাহিরার কথা কানে নিচ্ছে না। ওর কাছে এসে বিছানার সাথে চেপে ধরে বলে, যে আমার ক্ষতি করবে তাকে আমি ছেড়ে দেই কি করে? আমার মাহির উপর হামলা করার শাস্তি তো ওকে পেতেই হবে। মাহিরা ভীতু চোখে নিহালের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহাল কি বলছে ঠিক বুঝতে পারছে না। নিহাল বলে, ঘুমিয়ে পড়ো মাহি, আমি আসছি। কথাটা বলেই মাহিরার কাছ থেকে সরে আসে নিহাল। মাহিরা ওর গায়ে কম্বল টেনে চোখ বুজে নিল। আবার ধমক খাওয়ার থেকে ঘুমিয়ে যাওয়ার ভান করাটা ভালো। বারবার ওই পিকগুলো চোখের সামনে আসছে। কেন মারলো এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। চোখ বুজে মনে মনে নিহানের গুষ্টি উদ্ধার করতে থাকে মাহিরা। হঠাৎ গালে, কপালে, থুতনিতে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে থাকে মাহিরা। স্পর্শগুলো কেমন একটা আলাদা প্রশান্তি এনে দিচ্ছে মাহিরার সারা শরীর জুড়ে। চোখ খুলতে ইচ্ছা করছিল না ওর। কিছুক্ষণ পর চোখ চোরায় ঘুমের জোয়ার নেমে আসে মাহিরার। মাহিরাকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপালে ঠোঁট বুলিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে নিহালও ঘুমিয়ে পড়ে। সকাল থেকে কেমন যেন আলসামো ধরেছে আজকে মাহিরাকে। আজ বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না ওর। নিহাল ওমরকে বিদায় দিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে মাহিরা। বিছানা থেকে নামতেই ইচ্ছা করছে না। নিহাল অফিসে পৌঁছে মাহিরাকে কল দেয়। মাহিরা বিছানায় শুয়েই ফোন রিসিভ করে। কি অফিসে পৌঁছে গেছেন? তুমি কি করছো? বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে শুয়ে আছি। হোয়াট? না মানে কম্বল জড়িয়ে শুয়ে আছি সেটা বললাম। তার আগে কি বলেছিলে? কই কিছু না তো। রিয়েলি? ডবল শাস্তি? কেন কেন? সেটা তখনই বলবো, রেডি থাকো। মাহিরা কান থেকে ফোন সরিয়ে বেঞ্চে কেটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। নিহাল বাসার সিসি ক্যামেরা অন করে দেখে মাহিরা কম্বলের নিচে শুয়ে আছে। হঠাৎ করে মাহিরা লাফিয়ে উঠে বসে, বলে, এভাবে শুয়ে থাকলে অলস হয়ে যাবি রে মাহি, তাই উঠে কিছু একটা কর। মাহিরা বিছানা থেকে নেমে আলমারি খুলে গালে একটা আঙুল দিয়ে ভাবতে থাকে। পাশের আলমারিতে নিহালের জামা কাপড় রাখা। ওটা বন্ধ করে নিহালের আলমারির দরজা খুলে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে শুরু করে। ঠিক তখনই নিহালের কালো শার্টের উপরে মাহিরার নজর পড়ে। কি যেন মনে করে বের করে আনা শার্টটি। মন স্থির করে শার্টটা সে পরবে। দেরি না করে চট করে চেঞ্জ করে শাড়ি পরে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় খোপা চুল খুলে দেয়। হাত দিয়ে চুলগুলো দুপাশে ছড়িয়ে দেয়। শার্টের এক পাশের কলার উঁচু করে বলে, এখন ঠিক ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খানের বউ লাগছে। নিহাল এতক্ষণ মাহিরার কাণ্ড দেখছিল। ওর মুখে তেড়া হাসি ফুটে উঠল।
দুপুরে ওরা দুজন বাসায় আসে না, একেবারে রাতে নিহাল ওমর একসাথে বাসায় আসে। মাহিরা তখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। নিহাল রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। পাশের রুমে খোঁজ করে কিন্তু মাহিরাকে পায় না। ওর রুমে চলে আসে, বিছানার উপরে চোখ যায়, কম্বল সরাতেই দেখতে পায় মাহিরা গুটি সুটি করে কম্বলের ভিতর শুয়ে আছে। একটুখানি হয়ে শুয়েছে যে বোঝাই যায়নি কম্বলের ভিতর কেউ আছে। তার চেয়ে বেশি অবাক হয় মাহিরার গায়ে ও সেই কালো শার্টটি দেখে। নিহাল হাসে মাহিরাকে দেখে। মাহিরা তো ঘুমে বিভোর। নিহাল ডাকে, মাহি, এই মাহি। মাহিরা ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, হুম। ওঠো। পরে ঘুম জড়ানো কণ্ঠে আবার উত্তর দেয় মাহিরা। নিহাল এবার কম্বল সরিয়ে ফেলে। মাহিরার শীতে আরো গুটিসুটি হয়ে শোয়। নিহাল বাঁকা হাসি হেসে নিজের ঠান্ডা হাত মাহিরার শার্টের কলারের ভিতর দিয়ে পিঠের উপর রাখতে মাহিরা লাফ দিয়ে ওঠে। খুব ফোঁস করে উড়ে যায়, কিন্তু মাহিরার চোখে মুখে এখন প্রচন্ড রাগ। মাহিরার রাগ দেখে নিহাল মুচকি মুচকি হাসছে। নিহাল হেসে বলে, কি? মাহিরা চোখ পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটেনি এখনো, মাথা ঝিমঝিম করছে। তারপরে বলে, চিমটি দিয়ে মেরে ফেলবো। নিহাল শব্দ করে হেসে ফেলে, বলে, চিমটি দিয়ে মেরে ফেলা যায়? জানতাম না তো। মাহিরা বিরক্ত সুরে বলে, উফ, জানতো, ঘুমাতে দিন না প্লিজ। নিহাল মেকি রাগ নিয়ে বলে, ফ্রেশ হয়ে আসো, যাও। না, ঘুমাবো। যাও বলছি। পরে। না, এখনই। না। যাবে কি না? যাচ্ছি। বলে মনে মনে নিহালকে গালিগালাজ করতে করতে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নিহালের বডি ফিটনেস ভালো, তাই নিহালের শার্ট মাহিরার গায়ে ঢিলে আর বেশ লম্বা হয়। মাহিরা ফ্রেশ হয়ে আসার পর নিহাল শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করে, আমার শার্ট পরেছো কেন? মাহিরা তেরা গলায় বলে, নাম লেখা আছে আপনার শার্ট। নিহাল মাহিরার সামনে গিয়ে ডান হাতে ধরে ইশারায় বলে। মাহিরার শার্টের হাতের দিকে তাকাতেই স্নেকের স্টিকার দেখতে পায়। মাহিরা চোখ বড় বড় করে তাকায়। স্টিকারটা কালো রঙের ছিল, তাই মাহিরা খেয়াল করেনি যে শার্টের হাতায় একটা স্নেকের স্টিকার আছে। নিহাল মৃদু হাসে, জিজ্ঞেস করে, এবার? মাহিরা আমতা আমতা করে বলে, তাতে কি, আপনার নাম তো আর লেখা নেই। নিহাল মাহিরার উত্তর শুনে তেরা হাসি দেয়। যে হাসি দেখে মাহিরার রাগ হচ্ছে নিজের উপরে। কেন বলতে গেল শার্টের গায়ে ওর নাম লেখা আছে নাকি? নিচে গিয়ে খাবার সার্ভ করো, যাও। মাহিরা গায়ে চাদর জড়িয়ে নিচে চলে আসে, খাবার সার্ভ করে। ততক্ষণে নিহাল এবং ওমর নিচে চলে আসে। একসাথে খাবার খাওয়ার সময় ওমর নিহালকে বলে, ভাই, আমাকে 1 মাসের জন্য বাংলাদেশ যেতে হবে। কেন? আমার মনে হয় জাহিদ নতুন ড্রাগসের বিজনেস শুরু করেছে, সেটা জানকারি নিতে যাব আমি। ওকে, বাট সাথে গার্ডস নিয়ে যাবে। জি ভাই। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে তুমি বাংলাদেশে যাচ্ছ। ঠিক আছে ভাই, আমি তাহলে কালকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। হুম। রাতের খাবার খেয়ে ওদের রুম থেকে চলে আসে। বিছানায় ঘুমাতে গেলে নিহাল ওমরের রুমে গিয়ে একই কথা বলে। মাহিরা দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে, কারণ মাহিরা জানতে চায় রাশেদকে নিহাল কেন মেরেছে আর ওর ফোনে এমএমএসটা কে পাঠিয়েছে। সব কথা শুনে মাহিরা ওর রুমে চলে আসে। বিছানায় বসে একা একা বলে, তার মানে শপিং মলে রাশেদের লোকরা আমাদের উপর হামলা করেছিল আর নিহালকে রাশেদের লোকরাই গুলি করেছিল, তার জন্য রাশেদকে মেরে দিতেছে। তবে ওই নাম্বারটা কার? ওমর ভাইয়া তো বললো নাম্বারটা ট্র্যাক করার আগেই সিম নষ্ট করা হয়েছে, তাই ট্র্যাক করা পসিবল না। হুট করে নিহালকে রুমে আসতে দেখে মাহিরা কম্বল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে মিটিং সেরে ওমর রাতের ফ্লাইটে বাংলাদেশ চলে যায়। মাহিরার মন কিছুটা খারাপ হয়ে যায়। মন ভালো করার জন্য ওর রুমের পিছনে উপর হয়ে বই পড়ছিল। নিহাল সোফায় বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। হঠাৎ মাহিরার উপর নজর পড়ে।
ল্যাপটপ অফ করে ধীর পায়ে মাহিরার কাছে এসে ঘাট থেকে চুল সরিয়ে গলায় ঠোঁট বোলাতে থাকে। মাহিরা বই পড়া অবস্থায় চোখ বন্ধ করে নেয়। নিহালের ছোঁয়াগুলো অনুভব করতে লাগলো মাহিরা। নিহাল ওর পকেট থেকে একটা বক্স বের করে তার ভেতর থেকে ডায়মন্ডের চেইন বের করে মাহিরার গলায় পরিয়ে দেয়। মাহিরা চোখ মেলে ওর গলার দিকে তাকায়, তারপর নিহালের দিকে তাকিয়ে ওর গলার দিকে তাকিয়ে দেখে সেই একই লকেট, সেই সেম চেইন ওর গলাতেও আছে। নিহাল মাহিরাকে চিৎ করিয়ে ঘাড়ে গলায় ঠোঁট বুলিয়ে যাচ্ছে। মাহিরা কেঁপে উঠছে, চোখ বন্ধ করে নিহালের চুল খামচে ধরে রাখে। আস্তে আস্তে নিহাল মাহিরার ঠোঁটের কাছে যেতে থাকে, হারিয়ে যায় ভালোবাসার সাগরে। সকালে মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে নিলে গলায় লালচে দাগ দেখতে পায়। বুঝতে পারে এটা ভালোবাসার চিহ্ন। মুচকি এসে আয়নার মধ্যে ঘুমন্ত নিহালের দিকে তাকায়। নিহাল তখন গভীর ঘুমে কাতর। মাহিরা তোয়ালে রেখে নিহালের কপালে চুমু দিয়ে সরে আসে। নিচে এসে খাবার রেডি করে নিহালকে ডাক দেয়। নিহাল উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। নিহাল আগে থেকেই ঠিক করে রেখেছে মাহিরাকে নিয়ে প্যারিস যাবে, তাই সকাল সকাল মাহিরাকে নিয়ে বেরিয়ে পড়া। মাহিরা বেশ খুশি। ঘন্টাখানিক পর ওরা পৌঁছে যায়। ওইখানে একটা রিসর্টে ওঠে দুইজন। সারাদিন ঘোরাফেরা করে রাতে রিসর্টে ফিরে আসে। নিহাল যতটা মাহিরাকে ভালোবাসে তার চেয়ে বেশি মাহিরা নিহালকে ভালোবাসে। এখন দুজন দুজনকে ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। টানা 15 দিন পর ওরা দুবাইতে ফিরে আসে। এই কয়েকদিন অনেক আনন্দের মধ্যে দিয়ে ওদের সময়টা কেটেছে। মাহিরা রান্নাঘরে কফি বানাচ্ছিল। নিহাল পিছন থেকে গিয়ে মাহিরাকে জড়িয়ে ধরে। মাহিরা আস্তে করে বলে ওঠে, কি করেছেন? সার্ভেন্টরা এসে পড়বে। আসবে না? বলেই মাহিরার ঘাট থেকে গেঞ্জি সরিয়ে ঠোঁট বোলাচ্ছে নিহাল। মাহিরা আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নিহাল চট করে মাহিরাকে ওর দিকে ঘুরিয়ে কোমর ধরে উঁচু জায়গায় বসালো। ওর সাথে মিশিয়ে ধরে গলায় থুতনি দিয়ে ঠোঁট বোলাচ্ছে। মাহিরা পরম যত্নে চোখ বন্ধ করে রেখে নিহালের চুলের পেছন থেকে ধরে রাখে। হঠাৎ ওদের ধ্যান ভাঙে ফোনের রিংটনে। নিহাল ওর পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ওমরের নাম লেখা দেখে ফোন রিসিভ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মাহিরা নিচে নেমে আবারও কফি বানাতে মন দেয়। ওমর ফোনে নিহালের সাথে কথা বলছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ বেখিয়ালাতে একটা মেয়ে ওর সামনে এসে পড়ে। ব্রেক কষে স্টেডিয়াম ধরে ঘোরাতে গেলেই মেয়েটির সাথে ধাক্কা লাগে। শিট। ওমর মেয়েটির কাছে গিয়ে বলে, আই এম সরি, আসলে আমি খেয়াল করিনি। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেয়েটি রাগ দেখিয়ে বলে, থাক, দয়া দেখাতে হবে না। এভাবে বলছেন কেন? আমি তো সরি বলছি। চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। তার দরকার নেই। কথাটা বলেই মেয়েটি উঠে দাঁড়ায়। গায়ের জামা ছেড়ে বলে, আচ্ছা, একটা কথা বলুন তো, গাড়ি চালানোর সময় কি চোখ দুটি পকেটে রেখে চালান? আজব প্রশ্ন। আপনি মানুষটিও আজব। মোটেও না। মোটেও হ্যাঁ। দেখুন আপনি কি। মেয়েটি ওমরকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ছেলে হয়ে দেখাবেন তো দেখান দেখি। শাট আপ। ধমক দিয়ে বলে, ও বাবা গো, আমি ভয় পেয়ে গেছি। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আবে, আমি বাড়াবাড়ি করছি? প্যাদানি চিনো? প্যাদানি? আপনাকে এখন ঘন প্যাদানি খাওয়াবো। এর মধ্যে একজন লোক এসে বলে, কি হয়েছে আফা? এই লোমটাই আপনার সাথে কোনো খারাপ কিছু করেনি তো? মেয়েটা ইশারায় ওমরকে বলে, বলবো? ওমর ইশারায় না বলে। মেয়েটি হেসে বলে, জানেন ভাই কি হয়েছে? কি হয়েছে আফা? এই লোকটা আমাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। এখন রাস্তায় দেখা হয়েছে বলে আমাকে চিনে না বলে যা তা কথা শুনিয়ে দিচ্ছে। কোন কি আফা? তারপর কি কমু ভাই? এখন আমার খালি বমি বমি পায়। মনে হয় দুনিয়ায় আরেকজন সদস্য বাড়তে যাচ্ছে। বুঝতে পারছেন ভাই আমি কি বলতে চাইছি? প্রথম কথাটা শুনে ওমর অবাক হলেও দ্বিতীয় কথাটা শোনার পর ওমরের কান থেকে ধোঁয়া বেরোচ্ছে।
রাগে কান গরম হয়ে গেছে ওর। মেয়েটি তখনও কান্নার ভাব করছে। ওই লোকটি বলল, শালা তুই দেখি খারাপের বাপ। ওই রে, ওই ওরে ধর সবাই। কেমন দিলাম? কথাটা বলি সবার আড়ালে ওমরের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। ওমর হতভম্ব হয়ে যায়। তাহলে এখন আপনি কি করতে চান আফা? আপনারা যান ভাই, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আপা, এই চলো সবাই। সব লোকরা চলে যায়। মেয়েটি হাত ভাঁজ করে বলে, কেমন দিলাম? ওমর রাগে ফায়ার হয়ে আছে। সবার সামনে ওকে অপমান করেছে। রেগে বলে, হেই, তুমি আমাকে চেনো না? চিনি কি হবে, বোন জামাই করব নাকি আপনাকে? ইউ। হ্যাঁ, আপনি বলুন। ওমর আর কথা না বাড়িয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার আগে মেয়েটির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। মেয়েটির মুখে তখনও দুষ্ট হাসি লেগেছিল। ওমর গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মেয়েটি মুচকি এসে হাঁটতে লাগলো। ওমর হোটেলে এসে রাগে ফুসফুস করছে। কখনো কেউ ওকে এভাবে অপমান করেনি, কিন্তু আজ এভাবে অপমানিত হবে এই অচেনা মেয়েটির কাছে, তাও আবার রাস্তার মধ্যে। এটা ভাবতে রাগ হচ্ছে ওমরের। তারপরও নিজের রাগকে কন্ট্রোল করছে। 1 মাস পর মাহিরা ওমরের সাথে কথা বলছে ফোনে। ভাইয়া, তুমি এখন আসছো না কেন? আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আর তোমার জন্য একটি সারপ্রাইজ নিয়ে আসবো। কি সারপ্রাইজ ভাইয়া? আছে, বলা যাবে না। ঠিক আছে, বলার দরকার নেই। আরে রাগ করো কেন? আমি আসলেই দেখতে পারবে কি সারপ্রাইজ। তাড়াতাড়ি আসবে তুমি? ওকে, এখন রাখি। বাই। আল্লাহ হাফেজ। মাহিরা ফোন বিছানার উপরে রেখে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। শেষের 2 সিঁড়িতে পা রাখতেই মাহিরার মাথা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব ঘোলাটে হয়ে গেছে। ধপ করে ফ্লোরে পড়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন বিছানায় আবিষ্কার করলো নিজেকে। নিহাল ওর হাত ধরে বসে আছে, মুখে বিজয়ীর হাসি। নিহাল মাহিরার 2 গালে হাত দিয়ে কপালে থুতনিতে চোখে চুমু দিয়ে বলে, আমি অনেক হ্যাপি। আজ জগতের সবচেয়ে বেশি হ্যাপি লোক আমি। মাহিরা নিহালের কথা ঠিক বুঝতে পারছে না, কপালে ভাঁজ করে নেহালের দিকে তাকিয়ে আছে। মাহিরা উঠতে নিলে নিহাল বলে, শুয়ে থাকো মাহি। তার আগে বলুন, আপনি এত খুশি কেন? নিহাল মাহিরার কপালে চুমু এঁকে দিয়ে হেসে বলে, ডক্টর কি বলেছে জানো? আমি ড্যাড হব আর তুমি মম। কথাটা শুনেই মাহিরার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই চোখের পানি যে সুখের, দুঃখের নয়। নিহাল মাহিরার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে নিহালের কপাল ঠেকিয়ে বলল, একটু নয়, এই নেহালের দিয়ে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাকে ভালোবেসে যাবে। মাহি শুধু নেহালের, নেহালকে ঘিরেই মাহি। মাহিরা নিহালকে জড়িয়ে ধরে। আজ ওরা প্রচন্ড খুশি। শুরু হয়ে যায় মাহিরার যত্ন। আগের তুলনায় নিহাল এখন বেশি কেয়ার করে মাহিরার প্রতি। না খেতে চাইলে জোর করে মাহিয়াকে খাইয়ে দেয়। কড়া গলায় নিহাল সারা দিন বেড রেস্টে থাকতে বলেছে মাহিরাকে। এর জন্য 3টে লোক রাখা হয়েছে। নিহাল অফিসে থাকাকালীন সব সময় ওরা মাহিরার খেয়াল রাখে। কথা না শুনলে নিহালের কাছে ফোন করে বলে দেয়। নিহাল এসে মাহিরাকে বকা দেয়। এভাবেই ওদের দিন কাটছে। পরের দিন ওমর বাংলাদেশ থেকে দুবাই আসে। হলরুমে প্রবেশ করে জোরে জোরে মাহিরা বলে ডাকতে লাগলো। নিহালের কাছ থেকে খুশির খবরটা শুনে ওমর খুশিতে আত্মহারা। মাহিরা ওমরকে দেখে খুশি মুডে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ওমর মাহিরাকে জড়িয়ে ধরে। হয়েছে ঢং, কম দেখাও ভাইয়া। এখন বলো, আমার সারপ্রাইজ কই? ও হ্যাঁ, মিলা ভেতরে আসো। কথাটা বলেই গেটের দিকে তাকালো। মিলা নামের মেয়েটি ভিতরে প্রবেশ করছে। মাহিরা মেয়েটিকে দেখে থমকে যায়। ওর চোখ দুটি চকচক করে ওঠে। স্পষ্ট স্বরে বলে, মিলা। হলরুমে হাসির মুক্ত ঝরছে। অনেকদিন পর মাহিরা ওর প্রিয় বান্ধবী মিলাকে পেয়েছে। খুশিতে আত্মহারা মাহিরা এবং মিলা। দুজনে এটা ওটা কথা বলছে আর খিলখিল করে হাসছে। ওমর অপর পাশের সোফায় বসে গলায় হাত দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে।
ওমর জানতো না যে মিলা ওর ছোট্টকালের বান্ধবী, একই সাথে এতিমখানায় বড় হয়েছে দুজনে। মাহিরা যখন এই কথা বলে ওমরকে, তখন ওমরের মাথা হ্যাং হয়ে যায়। আর এখন দুজনে মিলে সব খুলে কথা বলেই যাচ্ছে। মাহিরা মিলার কথার মাঝে বলে ওঠে, আচ্ছা, তোর আর ওমর ভাইয়ার সাথে দেখা হলো কি করে? মিলা হেসে বলে, বলতে গেলে শর্ট কাহিনী, তবে মজার বিষয়ও আছে। বল শুনি। আগ্রহ নিয়ে বলে মাহিরা। আচ্ছা শোন। প্রথম দিনের কথা মাহিরাকে বলে। মাহিরা শুনে হাসতে হাসতে কাত হয়ে যায়। তারপর একদিন ওমর ট্রাফিক জ্যামের রাস্তার মাঝে আটকা পড়েছিল। তখন মিলা ওই রাস্তার ছোট্ট দুজন বাচ্চার সাথে মিলে হাত ধরে খেলা করছিল। বাচ্চারা প্রতিবন্ধী ছিল। মিলা কলেজ থেকে আসার পথে বাচ্চা দুজনকে দেখে ওদের কাছে এসে খেলা গল্পগুজব করছিল। বাচ্চার মা পাশেই দাঁড়ানো ছিল। তখন ওমরের ভালো লাগে, এক নজরে তাকিয়ে থাকে মিলার দিকে। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে যায়, কিন্তু ওর নজর তখনও মিলার উপর স্থির ছিল। আশেপাশের গাড়ি ওকে অতিক্রম করে চলে যাচ্ছিল, কিন্তু ওর সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওর ধ্যাং ভাঙে, ঠক ঠক ঠোকায়। মিলা ওমরকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর গাড়ির জানলার সামনে দাঁড়িয়ে কাছে টোকা দিল। ওমরের ধ্যাং ভাঙে। মিলাকে দেখে নার্ভাস হয়ে যায়। নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে জ্যাম ছেড়ে গেছে। গাড়ি তাদের আপন গতিতে চলছে। মিলা কিছু বলতে নিলে ওমর ততক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মিলাকে কিছু বলার সুযোগই দেয় না। পরের দিন ওমর মিলার ঠিকানা বের করে। প্রতিদিন ওমর এতিমখানার সামনে এসে দাঁড়িয়ে থাকতো মিলাকে দেখার জন্য। মিলা প্রথম বিষয়টা নোট না করলেও পরে একদিন ওমরকে হাতে নাতে ধরে। ওমর তখন ভেজা বিড়ালের মতো মাথায় নিচু রাখে। অনেকক্ষণ পার হয়ে যায়, ওমরের মুখ দিয়ে কোনো কথা বেরই হয় না। তারপর হঠাৎ মিলাকে অবাক করে জড়িয়ে ধরে, আই লাভ ইউ বলে দেয়। মিলার চোখ তখন ছানা বড়া হয়ে যায়। লজ্জা পেয়ে ওমরকে ওর কাছ থেকে সরিয়ে ভেতরে চলে যায়। পরের দিন ওমর এতিমখানার সামনে এসে দাঁড়িয়ে থাকে মিলার উত্তর জানার জন্য, কিন্তু মিলা বাইরেই বের হয় না। পরপর 5 দিন ওমর এতিমখানার সামনে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু মিলা বের হয় না। ওমরের রাগ হয়। সেদিন রাগ নিয়ে এতিমখানার ভেতরে গিয়ে মিলার রুমে গিয়ে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করলে মিলা হ্যাঁ বলে দেয়। ওমর খুশি হয়ে যায়। মিলাও মনে মনে ওমরকে ভালোবাসত, কিন্তু ভয়তে বলতে পারেনি। শুরু হয় ওমর আর মিলার ভালোবাসা। তারপর ওমর এতিমখানার ম্যাডাম জোহরা বেগমকে বলে মিলাকে দুবাই নিয়ে আসে। এখানে এসে মিলাকে বিয়ে করবে বলে ডিসিশন নেয় ওমর। এই হয়েছিল। বাবা গো, লম্বা লাভ স্টোরি। তা ওমর ভাইয়া বিয়ে কবে করছো? ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখি। আর এমনিতেও ভাইয়ার বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি, তাই আমি ভাবছি আবারও একই সাথে 2 ভাইয়ের বিয়ে করব। আইডিয়াটা ভালো ছিল। নিহাল কথাটা বলে হেঁটে ওদের সামনে আসতে লাগলো। ওমর, মাহিরা, মিলা নিহালের দিকে তাকায়। ওমর বলে, ভাইয়া, তোমাকে না জানিয়ে মিলাকে এখানে নিয়ে এসেছি। তুমি? নিহাল হাত উঠিয়ে থামিয়ে দেয়, বলে, সমস্যা নেই, তুমি আমার ছোট ভাই, আমি তোমার ডিসিশনে একমত। থ্যাঙ্কস ভাইয়া। আর এমনিতেই মাহিরার এই অবস্থায় একজন সঙ্গী দরকার ছিল, মিলাকে এনে ভালোই করেছিস। নিহাল, তুমি জানো মিলা আমার বেস্ট ফ্রেন্ড। জানি, সব কথা শুনেছি আমি। ওমর, বিয়ের ব্যবস্থা করো, একসাথে 2টো বিয়ে হবে। ওকে ভাই। নিহাল উপরে চলে যায়। মিলা খুশিতে মাহিরাকে জড়িয়ে ধরে। 2 সপ্তাহ পর পরই বিয়ে হবে। এই কয়দিনে মাহিরা মিলার সাথে এক রুমে থাকবে বলে নিহালকে জানায়। নিহাল অমত করে না। পরের দিন বিয়ের শাড়ি গয়না সব ঠিক করার জন্য বাসায় পার্লারের মেয়েরা আসে। সবকিছু তোড়জোড় শুরু হয়ে যায়। আর এদিকে মাহিরার কেয়ার তো আছেই। মাহিরা লাফালাফি দৌড়াদৌড়ি করলে নিহাল ভীষণ রাগারাগি করে। কড়ায় নিহাল মাহিরাকে বলে দেয়, বেবির কোনো প্রকার ক্ষতি হলে তোমার কপালে ভোগ আছে। নিহালের কথা অনুযায়ী চুপচাপ বসে থাকে, লাফালাফি দৌড়াদৌড়ি করে না। মিলা মাহিরার প্রতি অনেক যত্ন নেয়। মিলা আসার পর থেকে মাহিরাকে ওর নিজের হাতে খাইয়ে দেয়। মাহিরার প্রতিটা কাজ মিলাই করে।
ইদানিং নিহাল অফিসিয়াল কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে, তাই মাহিরার প্রতি কেয়ার মিলাই করে। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। একদিন নিচে বসে বিয়ের শাড়ি দেখছিল মিলা। গায়ে একটা শাড়ি জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাহিরাকে জোরে ডাকতে লাগলো মিলা। মাহিরা উপর থেকে আসছি বলে সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে হঠাৎ মাহিরার পায়ের স্লিপারের জুতোটা পিছলে যায়। মাহিরা ওর ব্যালেন্স ঠিক রাখতে না পারে সিঁড়ির রেলিং ধরার আগে পার নিচে সিঁড়িতে বেঁধে গড়াতে গড়াতে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। মিলা এটা দেখে জোরে মাহিরা বলে চিৎকার দিয়ে ওঠে। মিলার চিৎকার শুনে নিহাল ওমর ওদের রুম থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। নিহালের বুকের মধ্যে ধুক করে ওঠে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে এসে মাহিরাকে উঠিয়ে জোরে জোরে মাহি বলে ডাকতে লাগলো নিহাল। প্রচন্ড ব্লাড যাচ্ছে মাহিরার। দেরি না করে নিহাল মাহিরাকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে ওমর পায়চারি করছে, চোখে মুখে চিন্তার ছাপ লেপটে আছে। মিলা পাশের চেয়ারে বসে মুখে ওড়না চেপে কাঁদছে। নিহাল চেয়ারে থম মেরে বসে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। সব তো ঠিক ছিল, হঠাৎ কি হয়ে গেল? অনেকক্ষণ পর থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলো। নিহাল বসা থেকে উঠে ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করার আগে ডক্টর মাথা নিচু করে বলে, আই এম সরি স্যার, বাচ্চাটিকে বাঁচাতে। বাকি কথা বলার আগেই নিহাল ডাক্তারের অ্যাপ্রনের কলার চেপে ধরে ঝাঁকিয়ে চিৎকার দিয়ে বলে, মিথ্যে কথা বলছিস তুই, বল। ভাই শান্ত হন ভাই। ডক্টর কলারটা ছাড়িয়ে কথাটা বলে। নিহাল রক্ত চক্ষু করে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। ডক্টর মাথা নিচু করে চলে যায়। নিহাল ধপ করে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। ওমর নিহালের কাঁধে হাত দিয়ে বলে, ভাই দয়া করে এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে মাহিরার কি হবে? মাহিরার কাছে যান ভাই। নিহাল উঠে দাঁড়ায়। গাম্ভীর্য মোড়ে মাহিরাকে রাখা কেবিনে প্রবেশ করে। মাহিরার পাশের সিটে ধপ করে বসে পড়ে। মাহিরা সেন্সলেস। মাহিরার স্যালাইন লাগানো হাতের উপরে আস্তে করে হাত রাখে। কপালের সাথে ওর হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় নিহাল। বন্ধ চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তারপর চট করে চোখ মেলে তাকায়। মাহিরার হাত ছেড়ে উঠে দাঁড়ায় নিহাল। তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিরার দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে ওমরের সামনে থেকে হনহন করে চলে যায়। ওমর ভাই বলে ডাক দিয়েও থেমে যায়। ওমর কেবিনে প্রবেশ করে দেখে মাহিরা তখনও সেন্সলেস অবস্থায়। আস্তে করে চোখ মেলে তাকায় মাহিরা। সামনে মিলা ওমরকে দেখে। মিলা মাহিরার হাত ধরে বলে, এখন তোর কেমন লাগছে? মাহিরা আস্তে আস্তে করে ভালো বলে চোখ জোড়া এপাশে ওপাশে ফিরিয়ে খুঁজতে লাগলো। ওর চোখ জোড়া নিহালকে খুঁজছে। নিহালকে না দেখতে পেয়ে মাহিরা বলল, নিহাল কোথায়? ওমর মিলার মুখ চুপসে যায়। মাহিরা কিঞ্চিত কপালে ভাঁজ করে ওদের দুজনকে দিকে তাকায়। নিহাল কোথায় ভাইয়া? ভাইয়া বাসায় চলে গিয়েছে। কথাটা শুনেই মাহিরার চোখ জোড়া ছলছল করে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল, ভাইয়া আমি কোন মুখ নিয়ে নিহালের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে পাপ করেছি ভাইয়া। না মাহিরা, এটা তুমি ইচ্ছে করে করনি, এটা অ্যাক্সিডেন্ট ছিল। নিহাল আমাকে ক্ষমা করবে না ভাইয়া, ক্ষমা করবে না? চুপ করো মাহিরা, কান্না থামাও বোন। মাহিরা কেঁদেই যাচ্ছে। ওর সাথে মিলাও কান্না করছে। ওমর বাইরে বের হয়ে নিহালকে কল দেয়, কিন্তু নিহালের ফোন বন্ধ পায়। ওমর টেনশনে পড়ে যায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে ওমর। 2 দিন পরে মাহিরাকে বাসায় নিয়ে আসে। এই 2 দিনে নিহাল মাহিরার সাথে দেখা করতে হসপিটালে আসেনি। নিহালকে না দেখতে পেয়ে মাহিরার মনের ভিতরে পাথর পড়েছিল। সে পাথর ক্ষণে ক্ষণে বিশাল আকার ধারণ করছিল। বাসায় এসে প্রথমে নিহালের রুমে আসে, কিন্তু নিহালকে রুমে পায় না। ও ভেবেছিল নিহাল বাসায় থাকবে, কিন্তু ওর ধারণা ভুল ছিল। কান্না করতে শুরু করে মাহিরা। এক তো বেবি হারানোর কষ্টে মনটা ধমে আছে, আর এক নিহালের দূরত্ব ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিহাল রাতে বাসায় আসে, কিন্তু মাহিরার সাথে কথা বলে না। মাহিরা নিহালের সাথে কথা বলতে গেলেও নিহাল ইগনোর করে চলে যায়। মাহিরার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। মাহিরা সারা দিন একা রুমে বসে থাকে। মিলা ওমরের সাথেও ঠিকমতো কথা বলে না।
খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে নিহাল বরাবর ওকে ইগনোর করে যাচ্ছে, যেটা মাহিরা সহ্য করতে খুব কষ্ট হচ্ছে। আপন মানুষের অবহেলা যে কতটা কষ্টের সেটা শুধু ওই মানুষটাই বুঝতে পারে। নিহাল রাত 12টার সময় বাড়িতে ফেরে। মাহিরা ওর রুমে বসে শব্দ পায় নিহাল বাসায় এসেছে। গায়ে ওড়না জড়িয়ে গুটি গুটি পায়ে নিহালের রুমের সামনে এসে থামে। নিহাল তখন বিছানায় বসে ল্যাপটপ ঘাঁটছিল। মাহিরা নিহালের কিছুটা সামনে এসে মায়া ভরা চোখে ওর দিকে তাকায়। চেহারা কেমন অসুস্থতার ছাপ দেখা যাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখ শুকনো হয়ে আছে। মাহিরার চোখ জোড়ায় পানি এসে ভর করে, কান্না জড়িত কণ্ঠে বলে, নিহাল, আমি তোমার ইগনোর সহ্য করতে পারছি না। কেন করছো তুমি এমন? প্লিজ নিহাল, আমাকে মাফ করে দাও। আমি পারিনি তোমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে। মাফ করে দাও আমায়। নিহাল চোখ মুখ খিচে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। মাহিরা চোখ মুছে কান্না থামিয়ে বলল, ঠিক আছে, তুমি যখন চাইছো না আমার চেহারা দেখতে, তখন আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব, চলে যাব দূরে। আসবো না তোমার কাছে, আসবো না। বলেই চলে যেতে নিলে নিহাল পিছন থেকে মাহিরার চুল ধরে ওর সাথে মিশিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মরার আগ পর্যন্ত তোকে আমার রাজ্যেই থাকতে হবে, তুই কোথাও যেতে পারবি না। ভুলে গেলে কি করে এই কথাটা? মেরে ফেলো আমার, তোমার ভালোবাসার কাছে আমি মরতে চাই। কান্না জড়িত কণ্ঠে বলে। ঠোঁট কাঁপছে ওর, চোখ থেকে পানি পড়ছে। নিহাল মাহিরার ঠোঁট জোড়া ওর আয়ত্ত করে নেয়। ভেজা ভেজা চোখ জোড়া আস্তে করে বন্ধ করে নেয় মাহিরা। নিহাল মাহিরার ঠোঁটে পরশ বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিহাল সরে এসে মাহিরার চোখে মুছে কপালে চুমু এঁকে দেয়। মাহিরাকে জড়িয়ে ধরে নেয়। মাহিরা জড়িয়ে ধরে নিহালকে। নিহাল মাহিরার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সবকিছু আগের মতো স্বাভাবিক হলেও মাহিরা আগের মতো হয়ে উঠতে পারেনি। চুপচাপ বসে থাকে, ওদের সাথেও তেমন একটা কথা বলে না। নিহালের বেশ কষ্ট হয় মাহিরাকে এভাবে দেখতে। যতটুকু পারে মাহিরাকে সময় দেওয়ার চেষ্টা করে নিহাল। আর এদিকে মিলা ওমরকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। ওমর মিলাকে দেরি হবে বলে মিলা ক্ষেপে যায়। ওমরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ওমর মিলার রাগ ভাঙানোর জন্য ফুল চকলেট নিয়ে এসে খুশি করার চেষ্টা করে। মিলা ওমরের উপরে রেগে থাকতে পারে না। দেখতে দেখতে আরো 15 দিন পার হয়ে যায়। মিলা আজ সবার জন্য পায়েস রান্না করেছে। নিহাল, ওমর, মাহিরা হলরুমের সোফায় বসা ছিল। মিলা পায়েসের ট্রে টেবিলের উপর রেখে ওমর নিহালকে পায়েসের বাটি দিয়ে মাহিরাকে দিতে যাবে, তখনই মিলার হাত থরথর করে কাঁপার ফলে পায়েসের বাটিটা ফ্লোরে পড়ে যায়। মিলা ভয় পেয়ে চমকে ওঠে। ভয় জড়ানো চোখে ফ্লোরে পড়ে যাওয়া পায়েসের দিকে তাকায়। মাহিরা বসা থেকে উঠে মিলার কাঁধে হাত রাখতেই মিলা ভয়তে দূরে সরে যায়। কি হয়েছে মিলা, তুই ঠিক আছিস তো? মিলা কাঁপা কাঁপা স্বরে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। মিলা, তুমি হয়তো টায়ার্ড, চলো ওপরে গিয়ে রেস্ট নেবে। মিলা জোর করে হাসার চেষ্টা করে। ওমর মিলাকে নিয়ে উপরে যেতে লাগলো। নিহাল মিলার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকায়। মাহিরা নিহালের কাছে এসে বসে বলে, কি হলো? নাথিং। বিকেলের দিকে নিহাল, মাহিরা, ওমর, মিলা পুরো 4 জন মিলে পার্টিতে যায়। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি থেকে পার্টির আয়োজনের কথা হয়েছে। নিহাল, ওমর, আবির চৌধুরীর সাথে কথা বলছিল। মাহিরা, মিলা, মিসেস চৌধুরীর সাথে কথা বলছিল। হঠাৎ মিলার ফোনে একটা মেসেজ আসে। মিলা সবার কথা বলার মাঝে 1 মিনিট বলে উঠে ওয়াশরুমে চলে আসে। অনেকক্ষণ পর ফিরে এসে কথা বলতে শুরু করে। মিলা মিসেস চৌধুরীর উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনার মেয়ের সাথে দেখা করলেন না যে? ও সরি, ওয়েট, আমি ডাক দিচ্ছি মিমকে। ডাক দেওয়ার দরকার কি? চলুন আমরাই যাই, এমনিতেও অনেকক্ষণ ধরে তো বসেই আছি। ঠিক আছে, চলুন। মাহিরা, তুই এখানে বসে থাক, আমরা আসছি। ওকে যা। মিলা মিসেস চৌধুরী উঠে চলে যায়। মাহিরা সোফায় বসে ফোনে নিজের ছবি তুলছিল। নিহাল ওদের সাথে কথা বলার মাঝে মাহিরার দিকে একবার তাকায়। ওর দিক থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই বড় ঝাড়বাতিটা নড়াচড়া করতে দেখলো নিহাল।
কপাল ভাঁজ করে ঝাড়বাতির দিকে তাকায়, তারপরে চোখ সরিয়ে আবার কথা বলতে শুরু করে ওদের সাথে। হুট করে নিহালের সেন্স ফিরে এলো। চোখ বড় বড় করে ঝাড়বাতি ও মাহিরার দিকে তাকিয়ে জোরে দৌড় দেয় ওর কাছে। ততক্ষণে ঝাড়বাতির বাঁধন ছিঁড়ে যায়। নিহাল মাহি বলে চিৎকার দিয়ে দ্রুত গতিতে মাহিরার হাত ধরে হ্যাচকা টান দিয়ে বসা থেকে উঠিয়ে ওর কাছে নিয়ে আসে। আচমকা এমনটা হওয়ায় মাহিরা হকচকিয়ে উঠে নিহালের কোট খামচে ধরে। পেছন থেকে বেকট শব্দে মাহিরা কেঁপে ওঠে, আরো জোরে নিহালের কোট খামচে ধরে। নিহাল মাহিরাকে ওর বুকের সাথে মিশিয়ে নেয়। সেখানকার সবাই এমন ঘটনায় হতভম্ব হয়ে যায়। ওমর দৌড়ে নিহালের সামনে এসে বলে, ভাই মাহিরা ঠিক আছেন তো আপনারা? আবি চৌধুরী নিহালের কাছে এসে হাত জোর করে সরি বলে। ওমর কঠিন গলায় আবি চৌধুরীকে কথা শোনাচ্ছে। নীলা ততক্ষণে মাহিরার কাছে এসে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। নিহালের নজর পড়ে একজনের উপরে। নীলা মাহিরার পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। মাহিরা প্রচন্ড ভয় পেয়ে গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। চোখে মুখে এখনো ভয়ের রেশ মাহিরার। নিহাল মাহিরাকে নিয়ে বাসায় চলে আসে। মাহিরা ভয়তে নিহালের হাত ছাড়েনি। সারা রাস্তায় হাত ধরে বসেছিল। কিছুক্ষণের জন্য নিহালেরও মনে হয়েছিল মাহিরাকে হারানোর কথা। বুকের মাঝে আগলে ধরে বসে থাকে মাহিরাকে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে মাহিরা। নিহাল মাহিরার পাশের সোফায় বসে সিগারেট খাচ্ছে আর মাহিরাকে দেখছে। মাহিরা তখন গভীর ঘুমে ছিল। নিহালের চোখ জোড়ায় কোনো ঘুম নেই। মাহিরার কথাই ভাবছে সে। সকালে ঘুম থেকে উঠে মাহিরা নিহালকে দেখতে পায় না। মাহিরা বুঝতে পারে নিহাল অফিসে চলে গেছে। আড়ামোড়া দিয়ে বিছানা থেকে নেমে পড়ে মাহিরা। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মিলা। ওমরকে গুড মর্নিং বলে টেবিলে খেতে বসে। একসাথে খাবার খেয়ে ওমর অফিসে চলে যায়। মাহিরা মিলার সাথে কিছুক্ষণ কথা বলে উপরে চলে আসে। মিলা সিঁড়ির দিকে পা বাড়াতেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে ডানে বামে তাকিয়ে সুইমিং পুলের দিকে হাঁটা ধরল। ফোন রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে বলে, কাজ কিন্তু সম্পূর্ণ হলো না। প্লিজ আমাকে মাফ করুন, এবার পারিনি, কিন্তু পরের বার ঠিকই কাজ সম্পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি। কথা মনে থাকে যেন। মিলা কান থেকে ফোন সরিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। পিছনের দিকে ফিরতে যাবে, ঠিক সেই সময় ওর মুখের উপরে কেউ স্প্রে করে। মিলা এক দুইবার কাশি দেয়, তারপরে সেন্সলেস হয়ে যায়। যখন মিলার জ্ঞান ফিরল তখন নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পেল। হাত পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টা করলো মিলা, কিন্তু বৃথা চেষ্টা। ওর সামনে দুজন বডিওয়ালা লোক দাঁড়িয়েছিল। ওদের দিকে তাকিয়ে থাকলো মিলা। মিলাকে দেখে বডিওয়ালা লোক দুটি কাকে যেন ফোন দিল। মিলা চোখ পিটপিট করে লোক দুটোর দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে আশেপাশে তাকাতে লাগলো। যেখানে ও বাধা আছে সেখানকার একটা বড় এরিয়া জুড়ে ছাদের মতো। এক কথায় বলা যায় কোনো এক অসমাপ্ত বিল্ডিং। এখানের কাজ এখনো শেষ হয়নি। ওর ধারণা অনুযায়ী 4-5 তলায় আছে ও। কিন্তু এখানে মিলাকে কে নিয়ে এসেছে? কি কারণে? কেন নিয়ে এসেছে এখানে? ওই বডিওয়ালা লোকগুলো কাকে ফোন দিয়েছিল তখন? কিন্তু এখানে মিলাকে নিয়ে এসেছে কেন? কি কারণে ওকে বেঁধে রেখেছে? ওই বডিওয়ালা লোকগুলো কাকে ফোন দিয়েছিল তখন? এইসব ভাবতে থাকে মিলা। আর ঠিক তখনই ওর সামনে দিয়ে হেঁটে আসে একজন লোক। মিলা লোকটিকে চিনতে কষ্ট হয় না। অস্ফুট স্বরে মিলার মুখ দিয়ে বেরিয়ে আসে, নিহাল ভাইয়া। নিহাল হেঁটে মিলার সামনে এসে দাঁড়ায়। বডিগার্ডরা ওর সামনে একটা সোফা এগিয়ে দেয়। নিহাল পায়ের উপর পা উঠিয়ে বসে পড়ে। পকেটের ভেতর থেকে পিস্তলটা বের করে সানগ্লাস খুলে গম্ভীর কণ্ঠে মিলাকে বলে, অবাক হচ্ছ? মিলা তখনও অবাক হয়ে নিহালের দিকে তাকিয়ে আছে। নিহালের কথা একটু নড়ে চড়ে বসে বলে, আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন ভাইয়া? কারণটা কি তোমার অজানা? ঠিক বুঝলাম না আপনার কথা ভাইয়া। ওকে, পয়েন্টে আসি। বলো, কি উদ্দেশ্য নিয়ে ওমরকে বিয়ে করতে চাও? ভাইয়া আমি ওমরকে ভালোবাসি। তাহলে মাহিরাকে কেন মারতে চাও? মিলা নিহালের কথা শুনে থমথম হয়ে যায়, চুপ মরে বসে থাকে। অ্যান্সার দাও।
মাহিরা আমার বান্ধবী, ওকে কেন মারতে যাব আমি? সত্যি কথা বলবে কি না? ভাইয়া আমি সত্যি বলছি, আমি মাহিরাকে মারতে যাব কেন? ও আমার প্রিয় বান্ধবী। নিহাল মাথা দুলিয়ে বলে। নো নো নো। হুট করে পিস্তল ওর মাথায় ঠেকিয়ে ধরে। মিলা চুমকে উঠে ভয় পেয়ে যায়। নিহাল রাগী কণ্ঠে বলে, মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না, তাই তোমাকে। ভাই মিলাকে ছেড়ে দাও। নিহাল মিলা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই ওমরকে মাহিরার মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এটা দেখে নিহালের চোখ জোড়া রক্ত বর্ণ হয়ে যায়, কপালের রগ ফুলে উঠেছে, রাগে থরথর করে কাঁপতে থাকে। বলে, ওমর, তোর সাহস কি করে হয় মাহিরার মাথায় পিস্তল ধরার? ভাই হয়ে ছোট ভাইয়ের হবু বউকে এভাবে তুলে নিয়ে আসার সাহস যদি তোমার থাকে, তাহলে আমি কেন এইটুকু সাহস দেখাতে পারবো না? ওমর, চিৎকার করবেন না মিস্টার নিহাল খান। আপনাকে আমার আপন বড় ভাই মনে করতাম, আর আপনি আমার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে এসেছেন মারার জন্য। ধিক্কার জানাই আপনাকে। তোর সীমা অতিক্রম করিস না। মাহিরার মাথা থেকে পিস্তল ছড়া। তার আগে বলুন, মিলাকে এখানে কেন নিয়ে এসেছেন? সেই কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই। তাহলে আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। ওমর। মাহিরা করুণ সুরে বলে ওঠে, নিহাল, তুমি মিলাকে মারার জন্য এখানে নিয়ে এসেছো? মানুষ মারতে মারতে তোমার মধ্যে থেকে মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে, জানোয়ার হয়ে গেছো তুমি। নিহাল দাঁতে দাঁত চেপে মাহিরার কথাগুলো সহ্য করে নিল। নিহাল মিলার মাথায় পিস্তল ঠেকালো। ওমর এটা দেখে বলে, মিলার যদি কিছু হয় তাহলে আমিও মাহিরার ক্ষতি করে দেব। নিহাল হিংস্র দৃষ্টিতে ওমরের দিকে তাকায়। ট্রিগার চাপ দেওয়ার আগেই পেছন থেকে কারো কথা ভেসে আসে ওদের কানে। নিহাল, ওমর, মাহিরা মিলে সেদিকে তাকায়। ওয়াও, এমন দৃশ্য দেখার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম। জাহিদ কথাটা বলতে বলতে ওদের দিকে এগিয়ে আসছে। তুই যদি স্ন্যাক হয়ে থাকিস তাহলে আমি ঈগল, তোর চাইতে আমার নজর তৃপ্য। জাহিদের কথাটা নিহালের হজম হচ্ছে না। নিহাল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জাহিদের দিকে। জাহিদ এবার হেসে বলে, আজ এমন দিন দেখতে হচ্ছে, প্রিয় বড় ভাইয়ের বউর মাথায় পিস্তল থেকে দাঁড়িয়ে আছে ছোট ভাই। জাহিদের হাসিতে নিহাল ওমরের রাগ হচ্ছে। জাহিদ হাসি থামিয়ে বলে, তবে একটা জিনিস আমি মিস করে ফেলেছি। সেটা কি জানিস? ওয়েট, আমি বলছি। মারিয়া যখন তোর কাছ থেকে পালিয়ে সুইজারল্যান্ডে গিয়েছিল, যেই বাড়িতে মাহিরা 1.5 মাস থেকেছিল, সেই বাড়িতে আমার ছেলে জিসান শেখের ছিল, মানে আমার বাড়ি। কথাটা শুনে মাহিরা, ওমর, নিহাল অবাক হয়ে যায়। জাহিদ আরও বলে, কিন্তু এইটা তো আমি জানতে পারি কয়েকদিন আগে, যখন আমি সুইজারল্যান্ডে যাই তার সাথে দেখা করার জন্য। সাবিনা ফোনে ছবি দেখে মাহিরাকে চিনতে পারি। তারপর জিজ্ঞেস করার পর সাবিনা আমাকে বলে। তখন প্রচণ্ড রাগ হয়েছিল জানিস। এতদিন শিকার আমার খাঁচায় ছিল আর আমি জানতেও পারিনি। তারপর তুই আমার ছেলের কোম্পানিতে একটি অফিসিয়াল ডিল করেছিস, বাট তখনও আমি জানতে পারিনি যে জিসান আমার ছেলে। এটা ভাবতে আমার প্রচুর হাসি পায়। তাচ্ছিল্যভাবে হেসে বলে জাহিদ। তারপর আবার বলতে শুরু করে, সাবিনা জিসান আমার এই গ্যাংয়ের ব্যাপারে কিছুই জানে না, জানে না তার স্বামী কি করে। এবার আসি আসল কথায়। এই যে দুই ভাই তার বউর মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছো না, এর মাস্টার প্ল্যান কার জানো? নিজেরাই দেখে নেই। রুহানি। নাম ধরে ডাক দেবার সাথে সাথে জাহিদের পেছন থেকে বেরিয়ে এলো রুহানি। হুডিয়ালা জ্যাকেট পরা ছিল। মাথার টুপি ফেলে নিহালের দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর জাহিদের হাত থেকে পিস্তল নিয়ে নিহালের সামনে এসে দাঁড়িয়ে বলে, তার পরেরগুলো আমি বলি। পিস্তল ওর নিজের দিকে ঘুরিয়ে বলে। নিহাল রাগী চোখে রুহানির দিকে তাকায়। রুহানি বলে, তোমার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি, মেনে নিয়েছিলাম আমি, কিন্তু যখন মাহিরা পালানোর পিছনে আমার হাত ছিল এটা জেনে আমি বাসায় এসে আমার পায়ে গুলি করে গিয়েছিলে না, তখন আমি এটা মেনে নিয়েছি। নিলেও আমার ভাই এটা মানতে পারেনি। আর কিভাবে বা মানবে? ভাইয়ার কলিজার টুকরো বোন ছিলাম আমি, তার বোনের পায়ে তুমি গুলি করেছ, একটা দুইটা নয়।
9টা। 1 মাস আমাকে হাসপাতালে কাটাতে হয়েছে। তারপরে জানতে পারি আমার ভাইয়াকে তুমি মেরে দিয়েছ। খুব কেঁদেছিলাম, প্রচণ্ড রাগ হয়েছিল আমার তোমার উপর। বুকে পাথর রেখে বেঁধে রাখি, নিজেকে তৈরি করি। নাহিদের সাথে দেখা করে জানতে পারি নাহিদও তোমাকে নিজের হাতে মারার জন্য দিবারাত্রি স্বপ্ন দেখছে। তার আমার প্রতিশোধ একই, হাত মিলে তার সাথে। তোমাদের পিছনে লোক লাগিয়ে দিই, কী করো, কোথায় যাও, সব খবর আমি জানতে পারি। আর যখন আমি জানতে পারি অমর বাংলাদেশে যাচ্ছে, তখন ওর পিছনেও লোক লাগিয়ে দিই। তারপর একদিন জানতে পারি মিলন নামের মেয়েটি ভালোবেসে ফেলে অমর। ওকে প্ল্যানে মাস্টার প্ল্যান। জাহিদকে প্ল্যানের বিষয় বলি। অমরের আড়ালে জাহিদের লোকরা মিলাকে তুলে নিয়ে যায় তার কাছে। আমি জাহিদকে যা যা বলতে বলি, জাহিদ ঠিক তাই করে। মিলাকে প্রথমে ব্ল্যাকমেল করে, রাজি হয়নি মিলা। তারপর ওর এতিমখানায় একজন বাচ্চাকে তুলে নিয়ে এসে ওর সামনে মেরে ফেলি। ভয় পেয়ে মিলা রাজি হতে বাধ্য হয়। আর যখন মিলা জানতে পারে ওকে কি করতে হবে, মানে ওর প্রিয় বান্ধবী মাহিরাকে মারতে হবে, এটা জেনে আমার মেয়ে বেঁকে বসে। একদিনে এতিমখানায় বাচ্চাদের কথা ভাবে, আরেকদিকে নিজের প্রিয় বান্ধবী মাহিরার কথা ভাবে। শেষমেশ রাজি হয়ে যায় মিলা। বেশি কষ্ট করা লাগেনি আমার, কারণ তার আগেই অমর আমার রাস্তা ক্লিয়ার করে দিয়ে মিলাকে দুবাইতে নিয়ে এসে মিলা শুরু করে আমার প্ল্যান অনুযায়ী কাজ। নিহাল, তুমি জানো তোমার বাচ্চাকে মারার পিছনে আমারই হাত ছিল। আমার কথা মতন মিলা সিঁড়িতে চিকুনগুলা ও এপার ওপার বেঁধে রেখেছিল, আর সিঁড়ির ওপর সামান্য তেল ফেলে রেখেছিল। আর তারপর মাহিরা গুনাই পা দিয়ে তেলের স্লিপ কেটে জোরে জোরে হাসতে লাগলো রুহানি। নিহালের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, তারপরে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মিলা মাহিরা কাঁদছে। রুহানি আবার বলে, তারপর পায়েসে বিষ। মাহিরার ওপর ঝাড়বাতি ফেলতে চেয়েছিলাম, কিন্তু আফসোস, মাহিরা বেঁচে যায় এই গেঁয়ো মেয়েটার জন্য। রুহানি রাগী কণ্ঠে বলে, বাট এখন তোরা 4 জনই আমার সামনে আছিস। আমি যখনই জানতে পারি তুই মেলাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো, আমি জাহিদকে বলে দল বল নিয়ে এখানে চলে আসি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। রুহানি মিলার সামনে এসে ওর গলার লকেটটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে বলে, এটাই ক্যামেরা লাগানো ছিল, যার কারণে আমি সব কিছু বুঝতে পারতাম। ক্যামেরাটা ফ্লোরে ফেলে পা দিয়ে পিষে দেয় রুহানি। রুহানি এবার নিহালের মাথায় গান তাক করে বলে, মারার জন্য প্রস্তুত হও নিহাল খান। নিহাল মাথা দুলিয়ে তাচ্ছিল্যভাবে হাসতে লাগলো। আস্তে আস্তে হাসির বেগ বাড়িয়ে দেয় নিহাল। রুহানি ভ্রু কুঁচকে নিহালের দিকে তাকায়। নিহাল চট করে হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার রাজ্যে লোক পাঠিয়ে তুই তোর প্ল্যান সাকসেস করবি, আর আমি কিছুই জানতে পারবো না? সাপ তার শত্রুকে আগে পেছে ফেলে, তারপর সুযোগ বুঝে সফল মারে। নিহালকে এতটাই বোকা মনে করিস না। রুহানি নিহালের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহালের কথাগুলো বোঝার চেষ্টা করছে রুহানি এবং জাহিদ। নিহাল সোফার উপরে পা তুলে আয়েশ করে বসে আছে। বলল, পিছনে তাকিয়ে দেয়। রুহানি, জাহিদ, ওমর, মাহিরা, মিলা পিছনে তাকিয়ে দেখে নিহালের গার্ডসরা রুহানি, জাহিদ আর তাদের লোকদের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রেখেছে। নিহালের হাসি প্রচন্ড হচ্ছে এবার আস্তে আস্তে। হাসিটা থামিয়ে এক আঙ্গুলের মাঝে পিস্তল ঘোরাতে ঘোরাতে বলে, মাহিরাকে রেখে যখন হাসপাতাল থেকে বাসায় আসি, তখন সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় গুণা দেখতে পাই, তেল দেখতে পাই না। মনে সন্দেহ জাগে। সিক্রেট রুমে গিয়ে 1 ঘন্টা আগে ফুটেজ বের করে দেখি, তখনই দেখি মিলাকে তেল ফেলতে ও গুণা বাঁধতে। প্রচণ্ড বেগে রাগ উঠে যায় আমার। মিলাকে তখনই মেরে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু না। ঠান্ডা মাথায় ভাবতে থাকি, মিলা মাহিরার বেস্ট ফ্রেন্ড, ওর দ্বারা এমন কাজ করা আদৌ পসিবল কিনা সেটা জানার জন্যই ওর উপর আমি নজর রাখি। ওমরকে এই বিষয় থেকে দূরে রাখি, কারণ আমি চাই না মিলার প্রতি ওর ভালোবাসায় ঘৃণায় পরিণত হোক। আস্তে আস্তে সবটা আমার
খোলসা হতে শুরু করে। মিলা মাঝে মাঝেই থ মেরে বসে থাকে, অনিচ্ছার হাসিটা মুখে ঝুলিয়ে রাখে। তারপর সেদিন যখন পায়েস দেওয়ার জন্য আমার কাছে এসেছিল, তখন আমি ওর গলায় চেনের উপর লক্ষ্য করি। তারপর ওর হাত থেকে পায়েসের বাটিটা পড়ে যায়। ওর ভয় পাওয়া ফেস, ভিতু ভিতু চোখ জোড়া কোনো এক ভয়ঙ্কর কথার জানান দিচ্ছিল। জানতে শুরু করি ওর গলার চেইনের বিষয়। রাতে যখন পার্টিতে আমরা যাই, তখন আমার নজর মিলার উপর ছিল। মিলা ওয়াশরুমে গিয়ে ফিরে আসে। তখন ওর চোখে মুখে ভয়ের রেশ ছিল। মিসেস চৌধুরীকে নিয়ে যখন উঠে যায়, তখন আমার নজর ওর দিকে পড়তেই এতটা কেয়ার করিনি। পরে ঝাড়বাতির দিকে তাকিয়ে সবটা বুঝতে পারি। জানি ওর পিছনে মিলারই হাত ছিল। মিসেস চৌধুরী নিজে সেখান থেকে সরে গিয়ে মাহিরার উপর ঝাড়বাতি ফেলার পরিকল্পনা করছিল। তখন নিজের রাগটাকে নিজের মধ্যে দমিয়ে রাখি। আর যখন মিলার গলায় ওই লকেটটার কথা জানতে পারি, ওটা কোনো সাধারণ লকেট ছিল না, সিক্রেট মিনি সিসি ক্যামেরা। তখন ডাউট ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারি মিলা এগুলো ইচ্ছে করে করছিল না, ওর পিছনে অন্য কারো হাত আছে। তারপর আজ সকালে মিলাকে ফোন থেকে কথা বলছিল, তখন আমি আমার লোকদের বলি ওকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতে। আর তারপর আমার ধারণা সঠিক হয়ে যায়। মিলাকে কিডন্যাপ করার দৃশ্য ক্যামেরায় চ্যাপ্টার করে ওমরের ফোনে পাঠানো হয়। আর ওমর আমার বিষয়ে মিথ্যে ধারণা নিয়ে মাহিরাকে নিয়ে এখানে চলে আসে। আমি ওমরের সাথে সমান তাল মিলিয়ে অভিনয় করি। তখনই ভিলেনদের এন্ট্রি। কথাগুলো বলে নিহাল বাঁকা হাসি হাসল। জাহিদের চেহারায় ভয় ফুটে উঠেছে। ওমর মাহিরার মাথা থেকে পিস্তল সরিয়ে করুণ স্বরে নিহালের দিকে তাকায়। মাহিরা কাঁদছে। মিলা মাথা নিচু করে চেয়ারে বসে আছে। মনের মাঝে অনুতপ্ত বোধ কাজ করছে ওর। রুহানির শরীরে রাগে কাঁপছে। চোখ মুখ খিচে রাগে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোকে মেরেই ছাড়বো নিহাল। কথাটা বলেই ওর হাতের পিস্তল নিহালের দিকে তাক করে ট্রিগার চাপার আগেই পেছন থেকে গুলির শব্দ আসে। রুহানি উপ করে চোখ বড় বড় করে নিহালের দিকে পিস্তল তাক করা অবস্থায় তাকিয়ে আছে। রুহানি ওর ঘাড় স্লো মোশনে ওর বুকের দিকে তাকায়, তারপর পিছনে ফিরে তাকায়। মাহিরার হাতে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। রুহানি বুঝতে পারে গুলিটা মাহিরা করেছে। রুহানি যখনই নিহালের দিকে পিস্তল তাক করে, তখনই মাহিরা ওমরের হাত থেকে পিস্তল নিয়ে রুহানির পিঠে গুলি করে দেয়। গুলির গতি বেশ দ্রুত থাকায় বুক এফোর ওফোর হয়ে যায়। রুহানি ধপ করে মাটিতে পড়ে যায়। মাহিরার চেহারায় হিংস্রতা ফুটে ওঠে। পিস্তল ঘুরিয়ে জাহিদের বরাবর তাক করে। জাহিদ ভয়তে কাচুমাচু হয়ে যায়। গুলি করে দেয় জাহিদের বুকে। জাহিদও মারা যায়। নিহালের মুখে তখন তেড়া হাসি ফুটে ওঠে। অস্ফুট স্বরে বলে, ডেঞ্জারাস মাফিয়া কিং এর কুইং মাহি। মাহিরা পিস্তল নিচে নামিয়ে ধপ করে মাটিতে বসে মুখ চেপে কান্না করতে থাকে। নিহাল মাহিরার কাছে এসে টেনে তুলে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। 1 সপ্তাহ পর আজ নিহাল, মাহিরা ও ওমর মিলার বিয়ে। চারদিকে বিয়ের খুশির আমেজ। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। হলরুমের স্টেজের উপরে এক পাশে নিহাল মাহিরা, আর এক পাশে ওমর মিলা বসে আছে। মিডিয়ার লোকেরা ওদের ছবি তুলতে ব্যস্ত। সাবিনা বেগম, জিসানও এসেছে ওদের বিয়েতে। তারা বিয়েতে 1 সপ্তাহ আগেই এসেছে। মাহিরা সাবিনা বেগম ও জিসানের কাছে ক্ষমা চায়, কারণ তার স্বামীকে ওরা নিজের হাতে মেরেছে। সাবিনা বেগম জাহিদের বিষয়ে সবই জানত, কিন্তু জাহিদকে এ বিষয়ে কখনো বুঝতে দেয়নি। আর জিসানকেও ওর বাবার বিষয়ে কিছুই জানায়নি। সেদিন জিসান সব জানতে পারে, তখন ওর বাবার প্রতি ধিক্কার জানায়। সাবিনা বেগম ক্ষমা করে দেয় মাহিরাকে। এখানে থেকে নিজের মেয়ের বিয়ে দেয় সাবিনা বেগম। সাবিনা বেগম স্টেজের উপরে উঠে মাহিরার হাত নিহালের হাতে রাখে, তারপর মিলার হাত ওমরের হাতে রাখে। মুচকি হেসে বলে, 7 জনমের সাথেই থেকো তোমরা, দোয়া করি। হাসি মুখে সাবিনা বেগমের কাছ থেকে আশীর্বাদ নিল ওরা 4 জন। আর তখনই
ওদের এই সুন্দর দৃশ্য জিসান ওর ক্যামেরায় বন্দি করে রাখে।